আজকের ব্যাপারটা খুব খটকা লাগছে ছোঁয়ার। রুদ্রের এমন ব্যবহারের কারণটা ছোঁয়া কিছুতেই বুঝতে পারছে না। কি হলো এতটুকু সময়ে যে রুদ্র এমন হয়ে গেল? সময়ের ব্যবধানে মানুষ বদলায় ছোঁয়া তা জানে, কিন্তু রুদ্র কি বদলে গেল এত তাড়াতাড়ি? কোনো উত্তরই খুঁজে পাচ্ছে না ছোঁয়া। চুপচাপ দোহার কাছে যেয়ে শুয়ে পড়ল। সারাটা দিন এত ভালো কাটিয়ে এখন এমন কেন লাগছে বুঝতে পারছে না ছোঁয়া। দোহাকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ল ছোঁয়া। সকালে ঘুম ভাঙল পাখির কিচিরমিচির ডাকে। বিছানা থেকে উঠে কিছুক্ষণ ঘুম ঘুম চোখে বিছানায় বসে থাকে ছোঁয়া। তার মনে হয় ঘুম থেকে উঠেই যদি সে সাথে সাথে পুরোটা ঘুম কাটিয়ে ওঠে তবে তার ঘুমটা পূর্ণতা পায় না। বাগানে কারো কথার আওয়াজ শুনল ছোঁয়া। দোহার গলার আওয়াজ। পাশে তাকাতেই দেখল দোহা বিছানায় নেই। তার মানে দোহাই কথা বলছে, কিন্তু কার সাথে তা দেখার জন্য ছোঁয়া বাগানের দিকে গেল। ভাইয়া, আমাকে এই কালো গোলাপ গাছটা দিবে? না, তোমাকে একটা লাল গোলাপ গাছ দেব। কেন ভাইয়া, আমার এটা চাই। না, কালো গোলাপ রাতের আধারে দেখা যায় না, আর লাল গোলাপ তুমি আধারেও দেখতে পাবে। তাহলে তুমিও লাল গোলাপ গাছ লাগাও ভাইয়া। না, আমার কালো গোলাপই ভালো লাগে। তার মানে কালো গোলাপ বেশি সুন্দর, তাই না? কাদো কাদো হয়ে বলল দোহা। ধুর বোকা মেয়ে, লাল গোলাপ সুন্দর তোমার মতো, রুদ্র দোহার গাল টিপে বলল। দোহা, কখন উঠেছ আপনি? আমাকে ডাকনি কেন? পেছনে থেকে ছোঁয়া বলল। ছোঁয়া কণ্ঠ পেয়ে রুদ্র আবার গাছে পানি দেয়ায় মনোনিবেশ করল। আপনি ভাইয়ার গাছগুলো দেখছিলাম। তুমি কাল অনেক রাতে ঘুমিয়েছ তো তাই ডাকিনি তোমাকে। তুমি কিভাবে বুঝলে আমি অনেক রাতে ঘুমিয়েছি? তুমি তো ঘুমাচ্ছিলে। ভাইয়া বলেছে। হুম, আর কি বলেছে ভাইয়া? ভাইয়া বলেছে আমি লাল গোলাপের মতো সুন্দর। খুশি হয়ে। হুম, চলো ব্রাশ করিয়ে দেই, নাস্তা করতে হবে। ওকে আপনি। দোহা কিছু একটা ভেবে রুদ্রের কাছে গেল। ভাইয়া চলো। কোথায়? ওই ব্রাশ করতে। আপু ডাকছে তো। তোমার আপু তোমাকে ডাকছে, আমাকে না। তুমি যাও, লাল গোলাপ ব্রাশ করে নাও। ঠোঁট উল্টে দোহা প্রশ্ন করল। ভাইয়া, আমার নাম তো দোহা। আমাকে তুমি লাল গোলাপ কেন বললা? কারণ তুমি ছোট্ট আর মিষ্টি একটা লাল গোলাপ। দোহার গাল টিপে বলল রুদ্র। এবার আপুর সাথে যাও। তারপর দোহা ছোঁয়ার সাথে চলে গেল। রুদ্র খেয়াল করল দোহার কিছু বিষয় ছোঁয়ার সাথে খুব মিল, ঠোঁট বাঁকিয়ে কথা, আর কিছু দুষ্টুমি। দোহাকে ফ্রেশ করিয়ে ড্রয়িং রুমে বসিয়ে কার্টুন ছেড়ে দিল ছোঁয়া। আর বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। রুদ্র গাছে পানি দিয়েছে, নতুন গাছ লাগিয়েছে, শরীরে ময়লা পানি আর কাদাও লেগেছে। রুদ্র রুমে এসেই বাথরুমে চলে গেল। ছোঁয়া বেখেয়ালিতে দরজা লাগাতে ভুলে গেছে, আর রুদ্র নিজের দিকে তাকাতে তাকাতে ওয়াশরুমে ঢুকেই দেখে ছোঁয়া গোসল করছে। ছোঁয়া রুদ্রকে দেখেই অন্যদিকে ঘুরতে যাবে, তখনই পা পিছলে পড়ে যেতেই রুদ্র ধরে ফেলে ছোঁয়াকে। আর ছোঁয়া রুদ্রের বাহুতে যেয়ে পড়ে। রুদ্রের শার্ট থামছে ধরে, চোখ বন্ধ করে আছে ছোঁয়া। রুদ্র চেয়ে আছে ছোঁয়ার দিকে। প্রতিবারের মতো এবারও রুদ্রের মাতাল হতে খুব ইচ্ছা করছে, কিন্তু রুদ্র তো বুঝেই গিয়েছে এই মাতলামোর কোনো মূল্য ছোঁয়া দেবে না। ছোঁয়াকে সামনে রুদ্র চলে যাবে, তখনই ছোঁয়া রুদ্রকে চেপে ধরল। আচ্ছা দোহা, যদি লাল গোলাপের মতো দেখতে হয় তবে আমি কোন গোলাপের মতো দেখতে? চোখ বুজেই ছোঁয়া এমন প্রশ্ন করল। রুদ্র অবাক হয়ে আছে। ছোঁয়া তাকে নিজে থেকে ধরে আছে, আবার এই প্রশ্ন করছে, এটা রুদ্রের কাছে অনেকটা স্বপ্নের মতোই লাগছে। কি হলো, উত্তর দিন। তুমি হচ্ছ সেই গোলাপ যে আমি না স্পর্শ করেও চোখ বন্ধ করে অনুভব করতে পারি। আমার সবচেয়ে প্রিয় কালো গোলাপ তুমি। রুদ্রের কথা শুনে ছোঁয়া তাকালো রুদ্রের দিকে। কি আমি কালো গোলাপ? তার মানে আমি দেখতে সুন্দর না? আমি তাই বললাম। এ কি আমাকে কালো গোলাপ বললেন? ডাইরেক্ট হয়তো আমাকে অসুন্দর বলেননি, কিন্তু কালো গোলাপ তো কালো, তার মানে আমিও কালো, দেখতে খারাপ তাই না? আচ্ছা ছোঁয়া, ধরো। সব ধরনের গোলাপ একটা তোমার সামনে রাখা হলো, তার মাঝে একটা কালো গোলাপ। এখন হাজার রঙের মাঝে কালো গোলাপটা তোমার কাছে খুব বেমানান, তবে তুমি কি করবে? আমি কালো গোলাপটাকে ফেলে দেব। কেন, তুমি সব গোলাপগুলো ফেলেও তো দিতে পারতে তাই না?
একটা বেমানান গোলাপের জন্য সব সুন্দর গোলাপ ফেলে দেওয়ার কোনো মানেই হয় না। আর আমি কি করতাম জানো? কি করতেন? সব গোলাপগুলো ফেলে শুধু কালো গোলাপটা রাখতাম। কেন? কারণ কালো গোলাপটা সব থেকে আলাদা। অন্য সব গোলাপের সাথে তাকে গুলিয়ে ফেলার ভয় নেই। কারণ কালো গোলাপ তো একটাই। 10টা ফুলকে নিজের ভালোবাসা, ভালোলাগা দিলে তো তা ভাগ করতে হবে। তার থেকে ভালো আমি একটা কালো গোলাপকেই নিজের সব ভালোলাগা, ভালোবাসা দিলাম। এতে ভাগাভাগিও করতে হবে না। তাই তো ঠোঁট বাঁকিয়ে বলল ছোঁয়া, রুদ্রের দিকে তাকিয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করছে ছোঁয়া। যে এত সুন্দর করে একটা ব্যাখ্যা দিতে পারে, সে কি আদৌ বিনা অপরাধে কাউকে শাস্তি দিতে পারে? এই জন্য আমি তোমাকে কালো গোলাপের সাথে তুলনা করলাম। কারণ আমার সব ভালোবাসা আর ভালোলাগা জুড়ে শুধুই তুমি। এখন এভাবে তাকিয়ে না থেকে আমাকে ছাড়ো, তা না হলে এরপর আমি যদি উল্টা পাল্টা করতে চাই, তখন নিজেই আমাকে চরিত্রহীন প্রমাণে উঠে পড়ে লাগবে। রুদ্রের মুখে এমন কথা শুনেই ছোঁয়া রুদ্রকে ছেড়ে দিল। আর রুদ্র ছোঁয়ার কাছ থেকে ছাড়া পেতেই চলে গেল। ছোঁয়া ফ্রেশ হয়ে বের হয়ে দোহার কাছে গেল। দোহা, এদিকে এসো, খাইয়ে দেই তোমাকে। ভাইয়া কোথায় আপু? আগে ভাইয়া আসুক। না দোহা, অনেক সময় হয়েছে, তুমি এসে খেয়ে নাও, ভাইয়া পরে খাবে। না, আমি ভাইয়ার সাথে খাবো। দোহা জেদ করবে না। আমি ভাইয়ার সাথে খাবো বলেছি, ভাইয়ার সাথেই খাবো। দোহার এমন জেদ দেখে মাথা গরম হয়ে গেল ছোঁয়ার। চিৎকার করে বলতে লাগলো, ছোঁয়া, আমার কথার থেকে ভাইয়ার সাথে খাওয়াটা বেশি জরুরি তোমার? কতক্ষণ ধরে ডাকছি আমি, এত জেদ কেন করছো তুমি? ছোঁয়ার রাগ দেখে দোহা খুব ভয় পেয়ে গেল। রুদ্র ছোঁয়ার চেঁচামেচি শুনে নিচে আসতেই দোহা রুদ্রকে দেখেই কেঁদে দিল। এই কি হয়েছে এত সুন্দর লাল গোলাপের? এই পচা মেয়ে, তুমি ওকে বোকা দিচ্ছ কেন? ভাইয়া, আপনি আমাকে বোকা দিয়েছে। আমি আরো জোরে কেঁদে দিল দোহা। তোমাকে বোকা দিয়েছি? চলো তোমাকে খাইয়ে দুজন মিলে আপনিকে বোকা দিব। আপনি ওকে ছাড়ুন, অনেক জেদ হয়েছে ওর, কোনো কথা শোনে না। রুদ্র ছোঁয়ার দিকে তাকিয়ে বলল, কার বোন দেখতে হবে না? বড় বোন যেমন ছোট বোন তেমন হওয়াই তো স্বাভাবিক, তাই না? ছোঁয়া অগ্নিদৃষ্টিতে তাকালো রুদ্রের দিকে। রুদ্র ছোঁয়াকে চোখ টিপ মেরে দোহাকে নিয়ে টেবিলে বসল। ছোঁয়া দাঁড়িয়ে আছে আগের জায়গায়। কি হলো, তোমাকেও কি কোলে করে আনতে হবে নাকি? ছোঁয়া রেগে মুখ বাঁকিয়ে টেবিলে যেয়ে বসল। রুদ্র দোহাকে খাইয়ে দিচ্ছে আর রুদ্রের হাসির কথা শুনে কতক্ষণ পরপর দোহা খিল খিল করে হাসছে। রুদ্র ও দোহার সাথে মেতে উঠেছে হাসিতে। আর এদিকে একজন না খেয়ে ওদের দিকে তাকিয়ে আছে। ভাইয়া আর খাবো না। ওকে, যাও কার্টুন দেখো। ভাইয়া, আপু রাগ করেছে কেন? এই তুমি আমাকে খাইয়ে দিলে, আপুকে দিলে না, তাই? আর সেই জন্য আপু এখনো খায়নি। ছোঁয়া দোহার দিকে রাগী ভাবে তাকালো। বেশি পাকা কথা বললে এবার মার দিব। ইস, আমার ভাইয়া আছে, ভাইয়া তোমাকে মেরে দিবে। কি বললি, তোর ভাইয়া আমাকে মারবে? আমি তোর ভাইয়াকে মেরে তক্তা বানাবো। এটা কি হলো? তোমাদের বোনের ঝগড়ার মাঝে আমাকে কেন টানছো? শেষমেশ কি আমাকে বলি দিবে নাকি তোমরা? তোমরা ঝগড়া করে? আপনি চুপ করেন, আমি আপনাকে। ছোঁয়া আর কিছু বলার আগেই রুদ্র ছোঁয়ার গালে খাবার দিয়ে দিল, যার কারণে ছোঁয়া আর কথা বলতে পারল না। রুদ্রের এমন কাণ্ড দেখে দোহার হাসি কয়েকগুণ বেড়ে গেল। ইয়ে ভাইয়া আপুর মুখ বন্ধ করে দিয়েছে, আপু আর কথা বলতে পারবে না, কি মজা। ছোঁয়া রাগী চোখে রুদ্রের দিকে তাকিয়ে আছে আর খাচ্ছে। রুদ্র ছোঁয়ার খুব কাছে এসে বলতে লাগলো, তোমাকে খাইয়ে দিতে হবে বললেই তো পারতে, এত নাটক করার কি ছিল? চোখ মেরে ছোঁয়ার মুখে খাবার শেষ করে কিছু বলবে তার আগেই রুদ্র আবার ছোঁয়া মুখে খাবার পরে দিল। এইবার ছোঁয়ার রাগ কয়েক গুণ বেড়ে গেল। চাইলেও ছোঁয়া চিৎকার করতে পারবে না, বিষয়টা রুদ্রকে খুব মজা দিচ্ছে। ছোঁয়াকে খাওয়ানো শেষ করেই রুদ্র উঠে গেল। ছোঁয়া দোহার দিকে একবার তাকিয়েই রাগে গোজগোজ করতে করতে রুমে গেল। কি পেয়েছে ওরা আমাকে? আমাকে নিয়ে মজা তোদের তেলাপোকায় কামড়াবে, এসব ভাবতে ভাবতে বসে আছে। রুদ্র আবার বেরিয়ে গেল। আগের দিনের মতো আজও রাত করে ফিরল।
দোহা রুদ্রের কাছে ঘুমানোর জন্য অনেক বায়না করছে, কারণ রুদ্র দোহাকে অনেক গল্প শোনায়। রাতে রুদ্র, দোহা আর ছোঁয়া একসাথে বিছানায় শুয়ে আছে, আর রুদ্র দোহাকে গল্প শোনাচ্ছে। এক রাজপুত্রের গল্প, যে অনেক দুঃখী ছিল। রাজকন্যাকে রাজপুত্র অনেক ভালোবাসত, কিন্তু রাজকন্যা রাজপুত্রকে ভালোবাসত না, উল্টে রাজপুত্রকে রাক্ষস ভাবত। কিন্তু রাজকন্যা জানত না যে রাজপুত্র আসলে ভালো, আর রাজকন্যাকে রাক্ষসের থেকে মুক্ত করার জন্যই রাজপুত্র কতটা লড়াই করছে। মন দিয়ে গল্প শুনছে দোহা, আর একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, রাজকন্যা কি তাহলে কি কখনো বুঝবে না যে রাজপুত্র ভালো? হ্যাঁ বুঝবে, খুব তাড়াতাড়ি বুঝবে। ছোঁয়ার দিকে ছলছল নয়নে তাকিয়ে বলল রুদ্র। দোহা, ঘুমাও, অনেক রাত হয়েছে। রুদ্র ছোঁয়ার দিকে তাকিয়েই আছে, যেন সে আজ নিজের গল্প ছোট্ট দোহাকে বলে নিজের কষ্টটা একটু কমাতে চাইছে। ছোঁয়ার কেন যেন সাহস হলো না রুদ্রের দিকে তাকানোর। ছোঁয়া পাশ ফিরে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। হঠাৎ রুদ্র ছোঁয়াকে ডেকে বলল, ছোঁয়া, কাল কিন্তু তোমার সারপ্রাইজ পাবার দিন, রেডি থেকো। রুদ্রের কথা শুনে আগের মতোই চোখ বন্ধ করে নিল ছোঁয়া, আর ভাবছে কাল কি হবে। আর রুদ্র ভাবছে, কাল সে সবকিছু নতুন করে শুরু করবে, যেখানে থাকবে না কোনো রাগ, কোনো পিছুটান। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ছোঁয়া দেখল রুদ্র ঘুমাচ্ছে। আশেপাশে দোহাকে খুঁজতে লাগলো ছোঁয়া, কিন্তু রুমে পেল না দোহাকে। এত সকালে মেয়েটা গেল কোথায়? বাহিরে যেয়ে দেখি, বলেই ছোঁয়া বের হলো রুম থেকে। রুমে বাহিরে এসেই আশেপাশে খুঁজতে লাগলো দোহাকে। কোথাও খুঁজে না পেয়ে বাগানে গেল ছোঁয়া, সেখানেও যখন পেল না তখনই ছোঁয়ার অন্তরটা যেন কেঁপে উঠল। মাথা হাত দিয়ে বসে পড়ল, তাহলে কি রুদ্র দোহার সাথে কিছু? না, এটা হতে পারে না, কারণ কাল তো রুদ্র দোহাকে কত আদর করল। আবার যে আমার বাবাকে মেরেছে সে তো আমার বোনকেও মারতে পারে। এসব উল্টা পাল্টা ভাবতে ভাবতে ছোঁয়া রুমে এসে পড়ল। এই উঠুন, উঠুন বলছি। ছোঁয়ার এমন করে ডাক শুনে রুদ্র লাফ দিয়ে উঠল। কি কি হয়েছে? ছোঁয়া রুদ্রের কলার ধরে জোরে জোরে জিজ্ঞেস করতে লাগল। আমার বোন কোথায়? আপনি কি করেছেন ওর সাথে? মানে, কি বলছো? দোহা তো আমাদের সাথে বলেই রুদ্র বিছানায় তাকায়, কিন্তু রুদ্র দেখতে পেল দোহা বিছানায় নেই। নাটক করছেন আমার সাথে? রুদ্র আর কিছু না বলে সোজা রুম থেকে বের হয়ে যায়। সব গার্ডদের জিজ্ঞেস করে, কিন্তু কেউ বলতে পারে না যে দোহা কোথায়। সবাই বলেছে একবার তাকে বাগানে দেখেছে, কিন্তু বাহিরে যেতে দেখেনি। রুদ্রের মাথায় রক্ত উঠে গিয়েছে, সবাইকে রাগারাগি করে, নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে রুদ্র, আর তার লোকজন ও দোহাকে খুঁজতে বেরিয়ে পড়েছে। আর এদিকে ছোঁয়া কান্নাকাটি করে শেষ হয়ে যাচ্ছে। সে ভাবছে এসব রুদ্র করেছে। রুদ্রের রুমের ল্যান্ডলাইনে ফোন আসতেই ছোঁয়া যে ফোন ধরল। অপর পাশ থেকে, আজ রুদ্র আপনার বোনকে কিডন্যাপ করেছে, আপনার বোনের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনি জলদি এই ঠিকানায় চলে আসুন। ছোঁয়ার মাথায় যেন কিছুই কাজ করছিল না, তাই ছোঁয়া আর কিছু না ভেবেই বেরিয়ে পড়ল। লোকটার দেয়া ঠিকানায় পৌঁছাতেই ছোঁয়া 7 বছর আগের দেখা বাবার রক্তমাখা লাশের কথা মনে পড়ে গেল, আর শুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল ছোঁয়া। ছোঁয়া চিৎকার করে, রুদ্র! রুদ্র পেছনে তাকাতেই দেখল ছোঁয়া, আর মাটিতে পড়ে আছে দোহার রক্তাক্ত দেহটা। ছোঁয়া দোহার কাছে দৌড়ে গেল, দোহার পাশে বসেই চিৎকার করে কাঁদতে শুরু করল। এই দোহা, কি হয়েছে তোর? দোহা প্লিজ কথা বল, এই দোহা প্লিজ কথা বল। ছোঁয়া একরাশ রাগ নিয়ে রুদ্রের দিকে তাকালো। এই ছিল তোর মনে? এতটা হিংস্র পশু তুই? আমি তোকে বাঁচতে দেব না তোকে বাঁচতে। ছোঁয়া, আমার কথা শোনো। ছোঁয়া, তোমার ভুল হচ্ছে ছোঁয়া, প্লিজ। রুদ্র কিছু বলার ছোঁয়া পাশে থাকা ছুরি নিয়ে রুদ্রের পেটে ঢুকিয়ে দিল। রুদ্র ছলছল চোখে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। নে, আজ শেষ করলাম তোর মতো খুনিকে, নিজেও খুনি হলাম তোর মতো একটা পশুকে খুন করতে। পেটে হাত, রুদ্র ছোঁয়াকে অনেক করে কাছে ডাকছে। ছোঁয়া, আমাকে ভুল বুঝছো। ছোঁয়া প্লিজ আমার কাছে এসো একবার। কথা বেঁধে আসছে রুদ্রর চোখগুলো ছোট হয়ে আসছে আস্তে আস্তে। আমি আর কখনো তোর কাছে যাব না, কখনো না, বলেই ছোঁয়া আবার দোহার কাছে গেল।
দোহার শ্বাস তখনও চলছে। ছোঁয়া আর দেরি না করে জলদি দোহাকে কোলে করে বেরিয়ে গেল। কারণ দোহাকে আজ তার বাঁচাতেই হবে, বাবার মতো দোহাকে সে হারাতে পারবে না। আর রুদ্র তার সেই আকুতি নিয়েই চোখ বুজে ফেলল, প্রেয়সীকে একবার শেষবারের মতো ছুঁয়ে দেখার আকুতি। তার এই শেষ আকুতি যেন মৃত্যু থেকেও বেশি যন্ত্রণার মনে হচ্ছে রুদ্রের কাছে। আস্তে আস্তে রুদ্রের দু চোখে নেমে আসলো অন্ধকার। ছোঁয়া দোহাকে নিয়ে হাসপাতালে পৌঁছালো। দোহাকে নিয়ে যাওয়া হলো অপারেশন থিয়েটারে। আর ছোঁয়া বাহিরে বসে অঝরে কাঁদছে। আরও একবার সে ঠকে গেল। জীবন আরও একবার তাকে নিয়ে এক চরম তামাশা করল। সারা রাত কাঁদতে কাঁদতে পার হয়ে গেল ছোঁয়ার। ভোরের দিকে একটু চোখ লেগে আসলেও সকালের আলো ফুটতেই নার্সের ডাকে ঘুম ভেঙে গেল ছোঁয়ার। ম্যাম। হ্যাঁ বলুন, আমার বোন কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই ম্যাম, সে এখন ভালো আছে, আর কিছু দিনের ভেতরে একদম সুস্থ হয়ে যাবে। ছোঁয়া যেন আরেকবার নতুন করে তার প্রাণ ফিরে পেল। আজ নিজেকে খুব খুশি লাগছে, কারণ বাবার মতো সে তার বোনকে হারিয়ে ফেলেনি। সেই পশুটার হাত থেকে বাঁচাতে পেরেছে নিজের বোনকে। ছোঁয়া দোহাকে দেখার জন্য দোহার কেবিনে পা বাড়ালো। দোহার জ্ঞান ফেরেনি। ছোঁয়া যে দোহার পাশে বসল। দোহা ঠিক হলেই আম্মু আর দোহাকে নিয়ে অনেক দূরে চলে যাব। একসাথে বাকি জীবনটা খুব সাধারণভাবেই কাটাবো, যেখানে থাকবে না রুদ্র নামক কোনো কালো ছায়া। এসব ভাবতে ভাবতে দোহার পাশে আবার ঘুমিয়ে পড়ল ছোঁয়া। 2 ঘন্টা পর ছোট ছোট দুটো হাতের স্পর্শ পেল ছোঁয়া। মাথা তুলে তাকাতেই দেখল দোহার জ্ঞান ফিরেছে। ছোঁয়া খুশিতে কান্না করে দিল। আর ছোঁয়ার হাত দুটো নিয়ে অঝরে চুমু দিতে লাগলো ছোঁয়াকে। দোহা হাসছে। আপনি তুমি কাঁদছো কেন? আমি তো ঠিক আছি। ছোঁয়া কেঁদেই যাচ্ছে। আপনি তুমি তো বলো ভালো মেয়েরা কাঁদে না, তাহলে তুমি কেন কাঁদছো? তাহলে তুমি ভালো মেয়ে না, খুব পচা মেয়ে। জানো রুদ্র ভাইয়া বলেছে পচা মেয়েদের নাক আস্তে আস্তে লম্বা হয়ে যায়। এতক্ষণ পর দোহার কথায় দোহার দিকে তাকিয়ে রইল ছোঁয়া। আপু ভাইয়া কোথায়? জানো ওই পচা লোকগুলো যখন আমাকে মারছিল তখন ভাইয়া আমাকে কোলে করে পালাতে চেয়েছিল, কিন্তু পচা লোকগুলো ভাইয়াকে চেপে ধরে আমার পেটে এত বড় ছুরি ঢুকিয়ে দিয়েছে। দোহার কথা ছোঁয়া কিছুই বুঝতে পারছে না, কিন্তু এতটুকু বুঝতে পারছে যে রুদ্র দোহাকে বাঁচাতে চেয়েছিল, তার মানে রুদ্র দোহাকে মারেনি। এসব ভাবতে ভাবতে শুদ্ধ হয়ে আসছে ছোঁয়ার সারা শরীর। তাহলে রুদ্রকে সে কিসের শাস্তি দিয়ে এলো? তার মানে রুদ্র ঠিক বলছিল। রুদ্র এই কথা বলার জন্যই চেষ্টা করছিল। ছোঁয়ার মাথায় যেন কিছু ঢুকছে না, চারপাশটা খুব অন্ধকার হয়ে আসছে। সে কি করলো নিজেই বুঝতে পারছে না। ছোঁয়া 1 মিনিটও দাঁড়ালো না, আর শুধু দোহাকে এতটুকু বলে গেল, দোহা আমি রুদ্র ভাইয়াকে নিয়ে আসছি, তুমি ভালো মেয়ের মতো থাকবে এখানে। বলেই ছোঁয়া বেরিয়ে গেল। সেই জায়গায় যাচ্ছে ছোঁয়া যেখানে রুদ্রকে নিজের হাতে সে ছুরি মেরেছিল। ছোঁয়া সেখানে যেতেই দেখল সেখানে কেউ নেই, শুধু পড়ে আছে শুকিয়ে যাওয়া কিছু রক্তের ফোঁটা। তার মানে কি রুদ্রের সাথে এত বড় অন্যায় সে কিভাবে করল নিজেও বুঝতে পারছে না ছোঁয়া। রুদ্র অপরাধী হলে তাকে আইন শাস্তি দিত, যে কারণে রুদ্রকে মেনে নিতে পারেনি ছোঁয়া। আজ সে একই কারণে নিজেকে ঘৃণা করতে ইচ্ছা করছে ছোঁয়ার। রুদ্র তার বাবার খুনি হয়ে থাকলে ছোঁয়াও তো রুদ্রের খুনি। আজ ছোঁয়ার নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে। কাল দোহাকে যে এত যত্ন করল সে দোহাকে কিভাবে মারতে পারে, এমন চিন্তা কেন ছোঁয়ার মাথায় এসেছিল। আজ ছোঁয়ার এই সন্দেহের জন্য যদি রুদ্রের কিছু হয়ে যায় তবে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না ছোঁয়া। এসব ভাবতে ভাবতে ছোঁয়া আবার হাসপাতালের দিকে পা বাড়ালো। আজ ছোঁয়া চোখের জল যেন বাদ মানতে চাইছে না। এই প্রথম রুদ্রের না থাকার জন্য কাঁদছে নাকি নিজের অন্যায়ের জন্য কাঁদছে, তা বুঝতে পারছে না ছোঁয়া। হাসপাতালে যেতেই, আপনি কি মিস মেহেক ছোঁয়া? হ্যাঁ কেন? রুদ্র চৌধুরীকে খুন করার চেষ্টার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো, আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। ছোঁয়া শুদ্ধ দাঁড়িয়ে আছে। 2 জন মহিলা পুলিশ এসে ছোঁয়াকে নিয়ে যাচ্ছে। এ মিনিট অফিসার, আমার বোন অসুস্থ, আপনারা আমার নানু বাসায় ইনফর্ম করে কাউকে আসতে বলুন।
আচ্ছা, সেই বিষয়টা আমরা দেখছি, আপনি চলুন। ছোঁয়া দোহাকে বলল, আপনি আমি রুদ্র ভাইয়াকে খুঁজে আনব, কিন্তু তুমি কিন্তু ভালো মেয়ে হয়ে থাকবে ওকে। ওকে আপনি তাড়াতাড়ি চলে আসবা কিন্তু। ছোঁয়া দোহার কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে গেল অফিসারদের সাথে। ছি ছি, টিভি ফুটেজ থেকে পাওয়া গিয়েছে যে ছোঁয়া রুদ্রের পেটে ছুরি দিয়ে আঘাত করেছে। ছোঁয়াকে নিয়ে লোকাবে বন্দি করে দেয়া হলো। অন্ধকার বড় ভয় পায় ছোঁয়া। ছোটবেলা মা বাবাকে লাইট অফ করতে দিত না ঘুমানোর সময়। আজ সেই অন্ধকার তাকে ভয় পাওয়াচ্ছে না। আজ শুধু একবার রুদ্রকে দেখার চোখ যেন ছটফট করছে। রুদ্র একদিন বলেছিল তাকে মানুষ যখন কাউকে অনেক ভালোবাসে, তখন সে সেই মানুষটার জন্য অকারণে কাঁদে, আবার কখনো বা কারণে। যখন অন্ধকার নেমে আসে তখন ভালোবাসার মানুষটার কথা মনে পড়লে চারিদিক আলোকিত লাগে। হাজারো অন্ধকার তখন ভয় পাওয়াতে পারে না। ছোঁয়ার চোখে আজ বাঁধ ভাঙা জল। আজ তার জেলের কালো আধারে ভয় লাগছে না। তার বারবার মনে পড়ছে রুদ্রের সে আকুতি ভরা চাহনির কথা। একবার তাকে কাছে পাবার জন্য শেষবারের মতো রুদ্র তাকে ডেকেছিল, কিন্তু সে যায়নি, উল্টে তাকে একরাশ ঘৃণা ভরা কথা শুনিয়ে এসেছিল। একটু বিশ্বাস করলে আজ হয়তো এমন চাপা কষ্ট তাকে ঘিরে ধরত না। 2 দিন ধরে একেবারে না খাওয়া ছোঁয়া, ক্লান্ত আর ক্ষুধার জ্বালায় জেলের কোণেই জ্ঞান হারিয়ে ফেলেছে সে। জ্ঞান ফিরতেই নিজেকে হালকা লাগছে। সে নিজেকে আবিষ্কার করল একটা বিছানায়। কিন্তু এখানে সে কিভাবে এলো? সে তো ছিল জেলে। ভাবতে ভাবতে বিছানা থেকে উঠে পা বাড়াতেই ছোঁয়া দেখতে পেল সে একটা অচেনা জায়গায়। পুরো বাসায় সে একা, কেউ নেই। ছোঁয়া বাড়িটাকে দেখতে লাগল। হঠাৎ ছোঁয়ার খুব খারাপ লাগতে শুরু করেছে। শরীরে হাঁটার মতো শক্তিটুকু পাচ্ছে না ছোঁয়া। পাবেই বা কিভাবে? 2 দিন ধরে না খাওয়া, আজ নিয়ে 3 দিন হবে। চোখে যেন বারবার অন্ধকার দেখে ছোঁয়া। মাথা হঠাৎ খুব খারাপ ভাবে চক্কর দিয়ে উঠল। ছোঁয়ার পড়ে যাবে ঠিক তখনই কেউ এসে তার হাতটা ধরে ফেলল। নিজেকে সামলে মাথা উঁচু করল ছোঁয়া। 24-25 বয়সী একটা মেয়ে দাঁড়িয়ে আছে ছোঁয়াকে ধরে। কে আপনি? তুমি ঠিক আছো? হ্যাঁ আপু, ঠিক আছি, কিন্তু আপনাকে তো চিনলাম না। আর আমি তো জেলে ছিলাম, তবে এখানে কিভাবে আসলাম? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল ছোঁয়া। সব বলবো, আগে তুমি রুমে চলো, তোমার শরীর অনেক খারাপ, খেয়ে মেডিসিন নিতে হবে, চলো। ছোঁয়া আর কথা বাড়ালো না। সত্যি সে খুব দুর্বল, ক্ষুধার জ্বালা কিছুটা অনুভব করছে, আগে নিজেকে সামলে নেওয়া উচিত। তাই ছোঁয়া মেয়েটির সাথে গেল। ছোঁয়াকে বিছানায় বসিয়ে কিছু খাবার এনে ছোঁয়াকে খেতে বলল মেয়েটি। পেটে অনেক ক্ষুধা থাকার কারণে খাবারগুলো নিয়ে খেতে লাগলো ছোঁয়া। মেয়েটি তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। সত্যি তুমি খুব মিষ্টি ছোঁয়া। মেয়েটির কথা শুনে খাওয়া বন্ধ করে মেয়েটির দিকে তাকালো ছোঁয়া। আপনি আমার নাম জানলেন কিভাবে? আর আমি এখানে কিভাবে এলাম বললেন না তো? আর আপনি আমাকে চিনেন আপু? মেয়েটি মুচকি হাসল। সব উত্তর পাবে আজ সন্ধ্যায়, আগে খেয়ে নাও। মেয়েটার কথা কিছুই বুঝতে পারছে না ছোঁয়া। এত হেয়ালি করছে কেন? মেয়েটা বলে দিলেই তো হয় কে এনেছে আমাকে। শুধু শুধু এসব হেয়ালি চিন্তা বাড়িয়ে দিচ্ছে ছোঁয়ার। নিজের মনকে কোনোভাবেই যেন শান্ত করতে পারছে না ছোঁয়া। কে এখানে তাকে আনলো, আর কেনই বা সন্ধ্যায় সব প্রশ্নগুলোর উত্তর পাওয়ার কথা বলল মেয়েটা? এসব চিন্তা যেন ছোঁয়াকে ছিঁড়ে খাচ্ছে। সারাটা দিন এসব ভাবতে ভাবতেই কাটল ছোঁয়ার। আর দোহার কথাও জানতে ইচ্ছা করছে। পুলিশ কি মামাকে দোহার ব্যাপারে জানিয়েছি? দোহা ঠিক আছে কিনা এসব ভাবতে ভাবতে সন্ধ্যার জন্য অপেক্ষা করছে ছোঁয়া। কারণ তার সব প্রশ্নের উত্তর সে সন্ধ্যায়ই পাবে। সারাদিন বাড়িতে আর কাউকে দেখা গেল না। চারিদিকে আধার ঘনিয়ে আসছে, সন্ধ্যা নেমে আসছে। ছোঁয়া মাথা নিচু করে পা ঝুলিয়ে বসে আছে। ছোঁয়া মাথা তুলতেই সকালের সে মেয়েটিকে দেখতে পেল ছোঁয়া। আপু আপনি? হ্যাঁ, আমার সাথে এসো। কোথায় যাব? সব প্রশ্নের উত্তর জানতে চেয়েছ না? তোমার সব প্রশ্নের উত্তর পেতে। আচ্ছা চলুন, বলেই ছোঁয়া মেয়েটির পেছনে পেছনে যেতে লাগল। একটা অন্ধকার রুমে নিয়ে গেল ছোঁয়াকে দাঁড় করিয়ে দরজা বন্ধ করে দেয়া হলো। ছোঁয়া পেছনে তাকাতেই দেখল কেউ বাহির থেকে দরজা বন্ধ করে দিয়েছে।
তাই বারবার ছোঁয়া দরজা ধাক্কাচ্ছে। আমাকে এখানে কেন একা রেখে গেলেন? কি হলো? আমাকে প্লিজ বের করুন, কেউ আছেন? আপু প্লিজ আমাকে বের করুন। তুমি একা নও জান, আমি আছি তোমার পাশে আর থাকবো। হঠাৎ খুব চেনা কণ্ঠস্বর শুনে ছোঁয়া থমকে গেল। ছোঁয়া ভাবল হয়তো সে ভুল শুনেছে। এ কণ্ঠ কি করে সে শুনতে পারে সে তো নিজের হাতেই। ভাবতে ভাবতে পেছনে তাকালো ছোঁয়া। একটা লাইট জ্বলে উঠল। সামনে থাকা মানুষটাকে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না ছোঁয়া। নিজের অজান্তেই চোখগুলো ছলছল করে উঠল ছোঁয়ার। আপনি কি ভেবেছিলে মারা গেছি? না জান, তোমাকে একা রেখে কোথাও যেতে পারবো না আমি। ছোঁয়া ছলছল চোখে দাঁড়িয়ে আছে। রুদ্র আমি আপনাকে। হ্যাঁ জান, তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, কিন্তু আমি বেঁচে গিয়েছি। তবে জানো আজ বেঁচে থেকেও আমি মৃত। কারণ আমার ভালোবাসার মানুষ আমার বুকে ছুরি চালানোর আগে একটাবার আমার কথা শোনেনি, বিশ্বাস করেনি। এই ভেবেই আমি মারা গিয়েছি। ছোঁয়ার চোখ দিয়ে এবার অবাধে পানি পড়া শুরু করল। ছোঁয়া আর দাঁড়িয়ে থাকতে পারল না, দৌড়ে যেয়ে রুদ্রকে জড়িয়ে ধরল। বিশ্বাস করুন রুদ্র, আমি চাইনি, আমার মাথা ঠিক ছিল না, আমি পাগল হয়ে গিয়েছিলাম। রুদ্র আমাকে মাফ করে দিন। আমাকে দোহা বলেছে যে আপনি ওকে মারতে চাননি, আপনি ওকে বাঁচাতে চেয়েছেন। রুদ্র আমাকে মাফ করে দিন, আমি ভুল করে ফেলেছি। কাঁদতে কাঁদতে লাগলো ছোঁয়া। রুদ্রের বুকটা ফেটে যাচ্ছে। ছোঁয়াকে এভাবেই চেয়েছিল সে। চেয়েছিল ছোঁয়া একদিন তার ভুল বুঝতে পারবে আর রুদ্রের ভালোবাসাকে মন থেকে মেনে নেবে। আজ ছোঁয়া রুদ্রের বুকে। রুদ্রের খুব ইচ্ছা করছে নিজের প্রেয়সীকে একবার ছুঁয়ে দিতে, একবার আঁকড়ে ধরে চিৎকার করে বলতে যে সে কতটা ভালোবাসে তার প্রেয়সীকে। কিন্তু আজ মনে হচ্ছে রুদ্রের হাত পাকেও বেঁধে দিয়েছে। রুদ্র পারছে না ছোঁয়াকে আঁকড়ে ধরতে, আবার পারছে না ছোঁয়া আঁকড়ে ধরতে। ছোঁয়া কথা বলে যাচ্ছে, কিন্তু রুদ্র শুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রুদ্রের এমন শুদ্ধতা দেখে ছোঁয়া রুদ্রের বুকের থেকে মাথা উঠিয়ে রুদ্রের দিকে তাকালো। কি হলো? আমাকে মাফ করবেন না? মৃত মানুষের মাফ করার ক্ষমতা থাকে না ছোঁয়া। আজ আমি বেঁচে থেকেও মৃত। আমার ভালোবাসায় তো কোনো ছলনা ছিল না ছোঁয়া, তবে কেন আমাকে একটু বিশ্বাস করতে পারলে না তুমি? ছোঁয়া অশ্রু চোখে তাকিয়ে আছে রুদ্রের দিকে। জানি উত্তরটা তুমি দিতে পারবে না। রুদ্র আমাকে একবার। পেটে হাত দিয়ে ব্যথায় কোকিয়ে উঠল রুদ্র। রুদ্র কি হলো? আপনি ঠিক আছেন? রুদ্রের এমন অবস্থা দেখে ছোঁয়া রুদ্রকে ধরতে যাবে তখনই ডোন্ট টাচ মি ছোঁয়া। ছোঁয়াকে ধাক্কা দিয়ে বলল রুদ্র আমাকে ছোঁবে না। তোমার ছোঁয়া পাওয়ার জন্য মৃত্যুর মুখোমুখি হয়েও অনেক আকুতি করেছিলাম। তখন তুমি আমাকে নিয়ে উপহাস করেছ, আমার ভালোবাসাকে অসম্মান করেছ। তাই আজ যখন আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, আজ তোমার কোনো করুণা আমার দরকার নেই। খুব কড়া ভাবেই কথাগুলো ছোঁয়াকে বলল রুদ্র। ছোঁয়ার চোখে বাঁধ ভাঙা জল আজ থামতেই চাচ্ছে না। রোজা, রোজা চিৎকার করে এই নামটা ডাকতে শুরু করল রুদ্র। দরজা খুলেই সে মেয়েটি দৌড়ে এলো জ্ঞান ফেরার পর থেকে যাকে দেখছে ছোঁয়া। রোজা এসেই, কি হয়েছে রুদ্র, আর ইউ ওকে? তারপর রুদ্রের এক হাত নিজের কাঁধে নিয়ে বিছানায় শুইয়ে দিল রোজা। ছোঁয়া দাঁড়িয়ে আছে সেখানেই, আর তাকিয়ে দেখছে রুদ্র আর রোজাকে। রোজা ওকে এখানে দাঁড়িয়ে থাকতে না করো, আমি ঘুমাবো। ওকে এখানে দেখতে চাই না, ছোঁয়াকে উদ্দেশ্য করে বলল রুদ্র। ছোঁয়া তুমি তোমার রুমে যাও, আর তোমার বোন দোহা তোমার মামার কাছে আছে, কাল সেখানে যেতে পারবে তুমি। আপু আমি থাকি এখানে, রাতে ওনার দেখাশোনা করব। রোজা আমার কথা শুনতে পাচ্ছ না? আমি আমার রুমে বাড়তি কাউকে চাই না, চিৎকার করে বলল রুদ্র। ছোঁয়া রুদ্রের কথা শুনে থো হয়ে গেল। আজ সে বাড়তি কেউ হয়ে গেল? দুদিন আগেও বউ বউ করে সারাক্ষণ জ্বালাতন করা মানুষটার মুখে এমন কথা আশা করেনি ছোঁয়া। তবে এটা আশা করা উচিত তার, সে যেই অন্যায় করেছে তার কাছে এসব অপমান কিছুই না। ছোঁয়া আর না দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে অন্য রুমে চলে গেল। এটা কি করলে রুদ্র? কি করব বলো? ও আমাকে ছুরি দিতে আঘাত করেছে, তাতে আমার কষ্ট নেই। ভালোবেসে প্রাণ নিতে চাইলে তো আমি হাসতে হাসতে ওর হাতে মরে যেতাম। কিন্তু এত ভালোবাসার পরও আমাকে বিশ্বাস করতে পারল না ও।
তাই এতটুকু শাস্তি যে ওকে পেতেই হবে। অনেকক্ষণ ধরে বিছানার ওপরে শুয়ে শুয়ে কাঁদছে ছোঁয়া। এতদিন কাঁদত রুদ্রের থেকে দূরে যাওয়ার জন্য, আর আজ কাঁদছে রুদ্রকে কাছে না পাওয়ার যন্ত্রণায়। নিজেকে আজ শেষ করে দিতে ইচ্ছা করছে, কিন্তু কেন এমন হচ্ছে জানে না ছোঁয়া। সে তো রুদ্রের থেকে দূরে যেতেই চেয়েছিল, তবে আজ রুদ্র নিজে তাকে দূরে সরিয়ে দিতে চাইছে। এত কষ্ট কেন হচ্ছে ছোঁয়ার? কথাগুলো ভাবতেই যেন কান্নার গতিটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনে বাহিরে চোখ গেল ছোঁয়ার। রুদ্র পড়ে আছে ফ্লোরে। ছোঁয়া দৌড়ে রুদ্রের কাছে গেল। এ কি আপনি, পড়ে গেলেন কিভাবে? বলেই রুদ্রকে উঠাতে চেষ্টা করতে লাগলো ছোঁয়া। ছাড়ো আমাকে, হেল্প লাগবে না তুমি। ছোঁয়া রুদ্রের কোনো কথা না শুনে তাকে ওঠানোর চেষ্টা করছে, আর রুদ্র বারবার বাধা দিচ্ছে। দুজনের জোড়াজড়িতে তাল সামলাতে না পেরে রুদ্রের হাতের টানে ছোঁয়া নিচে পড়ে গেল। আর রুদ্র নিজে উঠতে যেয়ে ছোঁয়ার ওপরে পড়ে গেল। ব্যাপারটা খুব তাড়াতাড়ি ঘটে যাওয়ায় কেউ কিছু বুঝতে পারল না। রুদ্র ছোঁয়ার ওপরে পড়ে আছে, কান্না করার কারণে ছোঁয়ার চোখ লাল হয়ে আছে আর ফুলেও গিয়েছে। রুদ্র তাকিয়ে আছে তার মায়াবতীর দিকে। অনিচ্ছা সত্ত্বেও রুদ্র ছোঁয়ার মুখে পড়ে থাকা কিছু চুল সরিয়ে দিল। রুদ্রের প্রতিটা নিঃশ্বাস ছোঁয়ার মুখে পড়ছে, তবে আজ এসবের মাঝে ছোঁয়া ভালো লাগা অনুভূতি খুঁজে পাচ্ছে। রুদ্র ছোঁয়ার ঠোঁটের কাছে এগোতেই ছোঁয়া চোখ বন্ধ করে ফেলল। রুদ্র ছোঁয়ার ঠোঁটের খুব কাছে অগ্রসর হচ্ছে, আর ছোঁয়ার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ঠিক তখনই রুদ্রের মনে পড়ল দুদিন আগে ঘটে যাওয়া ঘটনার কথা। সে ছোঁয়া এক ঝটকানি দিয়ে সরিয়ে দিল। তুমি আমাকে কেন ফেলে দিলে? কি ভেবেছ তোমার এই শরীর দেখিয়ে আমাকে আবার মাতাল করবে? অনেক রেগে ছোঁয়াকে বলল রুদ্র। আর ছোঁয়া তাকিয়ে আছে রুদ্রের দিকে। সে বুঝতে পারছে কতটা অন্যায় করেছে সে। ছোঁয়া আজ নিজের করা ভুলগুলো বুঝতে পারছে, কিন্তু সে ভাবতে পারেনি রুদ্র এতটা কড়া ভাবে কথাগুলো তাকে বলতে পারবে। কি হলো? আমার মুখের দিকে তাকিয়ে কি ভাবছ? রুদ্র প্লিজ আমার কথা শুনুন। আপনি অসুস্থ। অসুস্থ মাই ফুট, তাতে তোমার কি? আমার এই অবস্থার কারণ কে বলো? নিজেই আমার এই অবস্থার কারণ, আবার এখন আমাকে দয়া দেখাচ্ছ কেন? রুদ্র হেলতে দুলতে কথাগুলো বলছে, দাঁড়ানোর শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে। ছোঁয়াকে আজ কথাগুলো বলতে রুদ্রের অন্তরটা যেন ক্ষতবিক্ষত করে দিচ্ছে। খুব কষ্ট হচ্ছে রুদ্রর, কিন্তু ছোঁয়া যে কষ্ট তাকে দিয়েছে তার কাছে এত খুব সামান্য। আপনার যত খারাপ ভাবে আমাকে অপমান করতে ইচ্ছা করে আপনি করুন, কিন্তু প্লিজ আগে সুস্থ হয়ে নিন। এতক্ষণে রুদ্রের চেঁচামেচিতে রোজা জেগে গিয়েছি। আরে রুদ্র, কি হয়েছে? তুমি এখানে কেন? আমার রুমে পানি ছিল না রোজা, তাই নিতে এসেছিলাম, তারপর পড়ে গিয়েছি। আচ্ছা চলো তোমাকে রুমে দিয়ে আসি। হ্যাঁ চলো। না আপু, আপনাকে নিয়ে যেতে হবে না, আমি ওনার ওয়াইফ, আমি ওনাকে রুমে নিয়ে যাচ্ছি, আপনি আপনার রুমে যান। নিজেকে শক্ত করেই কথাগুলো বলল ছোঁয়া। আমি বলেছি আপনি চুপ করুন, আপনার মতামত শুনতে চাইনি কেউ। রুদ্র কিছু বলতে যাবে তখনই বলে উঠল ছোঁয়া। আপু আপনি প্লিজ যান। রোজা চলে গেল। ছোঁয়া জোর করে রুদ্রকে নিয়ে রুমে গেল। বারবার রুদ্র বাধা দিচ্ছিল, কিন্তু ছোঁয়া তার বাধার কোনো তোয়াক্কা করল না। রুদ্র তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। দুদিন আগেও যে তাকে দু চোখে দেখতে পারত না, আজ সেই তার ওপরে জোর করে অধিকার খাটাচ্ছে। আসলে মনে মনে এটাই তো চেয়েছিল রুদ্র। নিজের মাঝে এক আলাদা ভালোলাগা কাজ করছে রুদ্রর। ভুলে যেতে ইচ্ছা করছে ছোঁয়ার দেয়া ক্ষতের কথা। রুদ্রকে শুইয়ে কি জানো বলছিলেন? আমি আমার শরীর দেখিয়ে আপনাকে গোলাতে চাচ্ছি তাই না? স্বামীকে ছাড়া কাকে দেখাবো? আপনি কি চান আমি পরপুরুষকে যে শরীর দেখাই? রুদ্রের মুখের কাছে মুখ নিয়ে কথাগুলো বলল ছোঁয়া। স্বামী, দুদিন আগে তো আমার থেকে দূরে যেতে চেয়েছিলে। হ্যাঁ চেয়েছিলাম, ভুল করেছি। এখন ভুল বুঝতে পেরেছি। হ্যাঁ ভুল বুঝতে পেরেছ ঠিক, দুদিন পর আবার কেউ এসে আমার নামে কিছু বললে ঠিকই আবার ভুল বুঝে আমাকে মারতে চাইবে। ছোঁয়া মুখে বিষণ্ণতার ছাপ পড়ে গেল। নিজেকে সামলাতে চাইল ছোঁয়া, কিন্তু পারল না। আপনি অসুস্থ, ঘুমান, সুস্থ হয়ে যেই শাস্তি দিবেন তা আমি মাথা পেতে নিব।
ছোঁয়া চলে যাবে ঠিক তখনই রুদ্র ছোঁয়ার হাত চেপে ধরল। যদি অসুস্থতার সময় কোনো শাস্তি দিতে চাই? হ্যাঁ দিন, আমি সব শাস্তি নিতে প্রস্তুত, তবে আপনার থেকে দূরে সরে কোনো শাস্তি নিতে আমি পারবো না। কেন? এতদিন আমার থেকে দূরে যাওয়ার ইচ্ছাই তোমার ছিল। এখন নেই। আপনি ঘুমান তো। বলেই ছোঁয়া চলে যাবে ঠিক তখনই রুদ্র ছোঁয়ার হাত টেনে ছোঁয়াতে রুদ্রের ওপরে ফেলে দিল। ছোঁয়ার চোখ তো ছানাবড়া। কি করছেন? আপনার পেটে ব্যান্ডের। শাস্তি দিচ্ছি যান। এটা আবার কেমন শাস্তি? এটা হচ্ছে মধুময় শাস্তি। ঘুম হয়েছে, এখন আমাকে ছেড়ে ঘুমান, আপনার ঘুম দরকার। একা ঘুমাবো? রাতে আবার যদি পড়ে যাই? আপনার মতলবটা কি বলুন তো? একটু আগে তো আমাকে দেখতে পারছিলেন না, আর এখন এমন সব কথা বলছেন? জান, তোমাকে একটু কষ্ট দিতে চেয়েছিলাম, কিন্তু আমার জানটা তো আমার দেয়া কষ্ট সইতেই পারে না। বিছানায় বসে অঝরে চোখের পানি ঝরায়, তাই আর ইচ্ছা করছে না আমার জানের চোখে পানি ঝরাতে। কারণ আমার জান কান্না করলে তার চোখেই শুধু পানি থাকে না, রক্তক্ষরণ হয় আমার এই বুকে। আপনি এত ভালো কেন? ধুর, আমি কই ভালো। শোনো, আমি কিন্তু এমনি এমনি ভালো ব্যবহার করছি না, আমাকে অনেক ভালোবাসতে হবে, আর খুব বিশ্বাস করতে হবে। ঘুমের পর থেকে অনেক বিশ্বাস করব। আর আর কিছু না। লজ্জা পেয়ে। আচ্ছা আগেন বলেন তো আমাকে এখানে কিভাবে আনলেন? আর আপনাকে বাঁচালোই বাকে? তারপর রুদ্র বলতে শুরু করল, আমার জান, তুমি আমাকে সেদিন ফেলে আসার 10 মিনিট পরে আমার হালকা জ্ঞান আসে। হয়তো আমার ভালোবাসাকে আল্লাহ আমার থেকে এত তাড়াতাড়ি আলাদা করতে চাইনি, আমার শেষ ইচ্ছা আল্লাহ রেখেছে। আমার যখন হালকা জ্ঞান আসে তখন আমি পকেট থেকে ফোন বের করে রোজাকে ফোন দিই, কারণ রোজা ওই এলাকাতেই থাকে। ও এসে আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। অবস্থা বেশি খারাপ হবার আগেই আমার ট্রিটমেন্ট করা হয়, যার ফলে বেঁচে যাই আমি। কিন্তু জ্ঞান ফিরতেই জানতে পারি তোমাকে পুলিশ নিয়ে গিয়েছে। তখন আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমার বউকে এভাবে নিয়ে যাবে আমি মানতে পারছিলাম না। তাই আমি আমার লোকজনকে বলি যে করেই হোক না কেন তোমাকে যেন নিয়ে আসা হয়। তারপর সবাই মিলে সেখানে যাই। আমাকে ডাক্তার ছাড়তে চাইনি, তবুও আমি জোর করেই যাই। যে দেখি তুমি এক কোণে জ্ঞান হারিয়ে পড়ে আছো। তখন নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, তাই আমি পুলিশকে জানিয়ে দেই তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তারপর জ্ঞান হারানো অবস্থায় তোমায় কোলে করে এই বাসায় নিয়ে আসি। আর এটা রোজার বাসা। ছোঁয়া, তোমাদের অনেক বড় কোনো শত্রু আছে, তাই আমি তোমাকে নিয়ে বাড়ি ফিরিনি। হয়তো সেখানে ফিরলে ওরা এবার তোমার ওপরে হামলা করতে পারে। আর তোমাকে কোলে করে গাড়িতে বসাতেই আমিও জ্ঞান হারিয়ে ফেলি। রোজা তোমাকে বাসায় রেখে আমাকে হাসপাতালে নিয়ে যায়। আজকেও আমাকে ছাড়তে চাইনি, আমি জোর করে বাসায় ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। কারণ তোমার থেকে দূরে থাকলে আমি ভালো থাকতে পারবো না। ছোঁয়া চুপ করে রুদ্রের কথা শুনছে। এত কিছুর পরেও নিজের চিন্তা না করে আমার কথা ভাবছিলেন? কি করব বলো? অনেক বছর তোমার থেকে আলাদা ছিলাম, তবে এতটা কষ্ট হয়নি। আজ তোমাকে পেয়ে, তোমাকে ভালোবেসে যদি হারিয়ে ফেলি তবে নিজেও যে বাঁচতে পারতাম না। ছোঁয়া আর কিছু না বলে রুদ্রের বুকে মাথা রাখল, চোখ দিয়ে পড়ছে অনবরত জল। আজ রুদ্রের বুক ভিজে যাচ্ছে ছোঁয়ার চোখের পানিতে, আর রুদ্র যেন পূর্ণতা অনুভব করছে তার বুকে। সকালে পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভাঙল ছোঁয়ার। রাতে রুদ্রের বুকে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। মাথা উঠাতেই দেখল রুদ্র অঘরে ঘুমাচ্ছে, আস্তে আস্তে উঠতে যাবে তখনই। এই কোথায় যাচ্ছ? আপনি জেগে? তাহলে ঘুমানোর অভিনয় কেন করছিলেন? আসলে কি জানো, ঘুমন্ত অবস্থায় আমার বউটাকে অনেক সুন্দর লাগে, তাই দেখছিলাম, কিন্তু তোমার ঘুম ভাঙতেই ঘুমানোর অভিনয় করলাম যাতে আমাকে না জাগানোর জন্য তুমি আমার বুকেই শুয়ে থাকো। কিন্তু তুমি করলা তার উল্টো এই উঠে যাচ্ছিলে। অনেক দেখা হয়েছে এখন, ছাড়ুন, আপনাকে খেয়ে মেডিসিন নিতে হবে, এখন উঠতে দিন। আমার তো মেডিসিন নেয়া হয়ে গিয়েছে জান। মানে? এই আমার বুকেই আছে আমার মেডিসিন। ছোঁয়া মুচকি হাসল, এই মেডিসিন আবার পরে নিবেন, এখন যেতে দিন প্লিজ। রুদ্র কপাল কুঁচিয়ে ছোঁয়াকে ছেড়ে দিল।
আপনি বসেন, আমি গোসল করে আসছি। এত সকালে গোসল করবা? লাস্ট 2 দিন গোসল করিনি, গা গুলাচ্ছে আমার। আচ্ছা যাও। ছোঁয়া গোসলে ঢুকে গেল আর রুদ্র ফোন বের করে গেম খেলতে লাগলো। 20 মিনিট পর ছোঁয়া বের হলো, একটা কালো সিল্কের শাড়ি পরে, চুলগুলো ভেজা। সেই কালো শাড়ি যা পরলে ছোঁয়াকে আরো বেশি রূপবতী লাগে। ছোঁয়া চুল মুছছে, আর রুদ্র হা করে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। রুদ্র বিছানা থেকে উঠতে যাবে কিন্তু উঠতে পারছে না, হেলেদুলে পড়ে যাচ্ছে। ছোঁয়া দৌড়ে যেয়ে রুদ্র ধরল। কি করছেন আপনি? কি লাগবে আমাকে বললেই তো হতো। রুদ্র মুচকি হাসল, একটানে ছোঁয়াকে বিছানায় ফেলে দিল। আমার যা চাই আমি তা পেয়ে গিয়েছে বলেই ছোঁয়ার গলায় নাক ঘষতে লাগল। ছোঁয়ার কথা বলার শক্তি যেন কমে আসছে। রুদ্র কি করছেন? মেডিসিন নিচ্ছি। ছোঁয়া ক্রমশ রুদ্রের পিঠে আঁচড় বসাচ্ছে। রুদ্র দোহাই লাগে আমাকে ছাড়ুন। না, আজ ছাড়ব না। রুদ্র ছোঁয়ার গলায়, ঘাড়ে ক্রমশ কিস করে যাচ্ছে। আস্তে আস্তে নিচে নামছে রুদ্র, পেটের থেকে শাড়ির আঁচল সরিয়ে মুখ গুজে দিয়েছে সেখানে। ছোঁয়া আরো শক্ত করে বিছানার চাদর আঁকড়ে ধরছে। ঠিক তখনই দরজায় নক করার শব্দ পেয়ে দুজনে বাস্তবে ফিরে এলো। রুদ্র সরিয়ে যায় আর ধরফিয়ে উঠে শাড়ি ঠিক করতে লাগলো ছোঁয়া। শাড়ি ঠিক করতে করতে দরজা খুলল, রোজা দাঁড়িয়ে আছে। আপু আপনি ভেতরে আসুন। রুদ্রের কি অবস্থা, ঠিক আছে ও? হ্যাঁ ঠিক আছে, খাবার খেয়ে এখনই মেডিসিন নিবে। রোজা দুজনের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে, কালকের সাথে আজকের কিছুই মেলাতে পারছে না। কাল তো রুদ্র ছোঁয়াকে দেখতেই পারত না, এক রাতে কি এমন হলো যে এত স্বাভাবিক লাগছে দুজনকে। রোজা আর কিছু বলল না। রুদ্র আমি একটু বের হচ্ছি, তাই বলতে আসলাম। নিজের খেয়াল রেখো। আচ্ছা, সাবধানে যাও। রোজা বেরিয়ে গেল। এই রোজা বেরিয়ে গেছে, আসো বাকি কাজটা করি। দুষ্টুমি হাসি দিয়ে বলল রুদ্র। করবই তো, রান্না করব তারপর খাবো। টাটা। মুখ ভেঙচি দিয়ে বলল ছোঁয়া, তারপর আর না দাঁড়িয়ে রান্না ঘরে চলে গেল। ছোঁয়া রুটি, ভাজি, ডিম যা যা সে রাঁধতে পারে সব রান্না করে আবার রুদ্রের কাছে গেল। এই চলুন ফ্রেশ হয়ে নিবেন। খাবার রেডি, ফ্রেশ হয়ে খাবেন। তুমি এত আনরোমান্টিক কেন ছোঁয়া? মানে এই কথাটা বললা একটু রোমান্টিক ভাবেও তো বলা যেত তাই না? যেমন ওগো শুনছো, খেতে চলো। আমার এত রোমান্টিকের দরকার নেই, আমি আনরোমান্টিকই ভালো আছি। মুখ বাঁকিয়ে। এখন চলুন, নয়তো একা একা খেয়ে নিব। কি মেয়ে রে বাবা, ওকে চলো যাচ্ছি। তারপর ছোঁয়া রুদ্রকে ফ্রেশ করিয়ে বিছানায় বসিয়ে খাবার আনতে চলে গেল। এই নিন আপনার খাবার, খেয়ে নিন। কি মানে কি? খাবার খেতে বলেছি। আমি অসুস্থ। সো হোয়াট? অসুস্থ হলেই তো বেশি বেশি খেতে হবে। মানে আমি অসুস্থ আর আমাকে নিজের হাতে খেতে বলছো? তা এখন কি করতে হবে? আমাকে খাইয়ে দিতে হবে। ইস, স্বাদ কত! ওকে যাও, খাইতে দেয়া লাগবে না। আমি খাবো না বলেই রুদ্র শুয়ে পড়ল। এই না না, আমি খাইয়ে দিচ্ছি, প্লিজ উঠুন। আপনাকে মেডিসিন নিতে হবে। এই তো এখন লাইনে এসেছো। ছোঁয়া রুদ্রের পাশে বসে রুদ্রকে খাইয়ে দিচ্ছে। আর রুদ্রও খাচ্ছে। তুমি খাবে না? খাবো, আপনি আগে খেয়ে নিন। দাও আমার কাছে প্লেটটা দাও, আমি খাইছে দিচ্ছি। তারপর রুদ্র ও ছোঁয়াকে খাইয়ে দিল। ছোঁয়া আমার ল্যাপটপটা দাও, একটু কাজ করব। এখন কাজ করা লাগবে না, রেস্ট নিন। বাহ, আমার বউটা দেখি অনেক কেয়ারিং হয়ে গিয়েছে। আচ্ছা বেশি কাজ করো, বা একটা জরুরি কাজ আছে সেটা করে নেই প্লিজ, ল্যাপটপটা দাও। ছোঁয়া রুদ্রকে ল্যাপটপ এনে দিল। রুদ্র ল্যাপটপে কাজ করছে আর ছোঁয়া আস্তে করে রুদ্রের কাঁধে মাথা রেখে পাশে বসে আছে। ছোঁয়া, আমার সব স্বপ্ন মনে হচ্ছে। কেন? এই তুমি আমার কাঁধে মাথা দিয়ে আছো, আমাকে এত কাছে আছো, আমাকে মেনে নিয়েছো। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনি আমাকে মাফ করে দিন প্লিজ। ধুর পাগলি, আমি এসব শুনতে চাই না। তবে কি শুনতে চান? ভালোবাসার কথা শুনতে চাই, নতুন জীবনটা কিভাবে শুরু করব সেই স্বপ্ন বুনতে চাই।
ছোঁয়া রুদ্রকে আরো শক্ত করে ধরল। আচ্ছা, আপনি কাল কি জানো বলছিলেন? আমাদের গোপন শত্রু? হ্যাঁ ছোঁয়া, গোপন শত্রু, যে তোমার বাবাকে খুন করেছে আর দোহাকে মেরে আমার ওপরে দোষ চাপাতে চেয়েছিল, প্লেন মাফিক কাজটা করেছে আর তুমিও ওদের পাতা ফাঁদেই পা দিয়েছ। কিন্তু কি হতে পারে আমি জানি না, তুমি চিন্তা করো না, যেই হোক না কেন তাকে আমি খুঁজে বের করবই। ছোঁয়ার কপালে একটা চুমু দিয়ে রুদ্র আবার কাজ করতে শুরু করল। 3-4 দিন এভাবেই কেটে গেল। রুদ্র অনেকটা সুস্থ এখন। রুদ্রের অসুস্থতার জন্য দোহার কাছে যেতে পারেনি ছোঁয়া। ফোনে খোঁজখবর নিয়েছে। আজ রুদ্র একটু সুস্থ, তাই রুদ্র নিজেই ছোঁয়াকে নিয়ে ওর মামাবাড়ি যাচ্ছে। গাড়িতে বসে আছে রুদ্র আর ছোঁয়া। বারবার রুদ্র লুকিং গ্লাস ব্লেড করে দেখছে ছোঁয়াকে। ছোঁয়ার কাছে বিষয়টা আজব লাগছে। সারাটা দিন দেখার পরেও এখন আবার লুকিং গ্লাস দিয়ে দেখার কি দরকার বুঝতে পারছে না ছোঁয়া। এই সারাদিন দেখে হয় না? না হয় না, তোমাকে দেখার যে শেষ নেই গো বউ। হুম পরে দেখবেন, মন দিয়ে ড্রাইভ করুন এখন। আমি আমার মন শুধু তোমাকে দিয়েছে, ড্রাইভে মন দেয়া সম্ভব না। আপনিও না, সব সময় মজা। তোমার ব্যাপারে আমি সিরিয়াস, কোনো মজা না। ওকে হয়েছে, এখন ভালো করে ড্রাইভ করুন। কিছুক্ষণ পর রুদ্র আর ছোঁয়া পৌঁছে গেল তাদের মামার বাড়ি। ছোঁয়া সবাইকে আগেই সব বুঝিয়ে বলেছিল, তাই সবাই খুব ভালোভাবেই রুদ্রকে মেনে নিয়েছে। রুদ্র আর ছোঁয়া অনেকটা পথ এসেছে, তাই দুজনেই ক্লান্ত। বিছানায় গা এলিয়ে দুজনই বিশ্রাম নিচ্ছে। এর মাঝেই শুরু হলো তুমুল আকারে বৃষ্টি। ছোঁয়া তো লাফ দিয়ে উঠল বৃষ্টিতে ভেজার জন্য। চলুন না ভিজি। না, এর আগেরবার তোমার জ্বর হয়েছিল। প্লিজ প্লিজ, আমি ভিজব। না ভিজতে দিলে কিন্তু। কিন্তু কি? না ভিজতে দিলে নিজেই একা ভিজব, অনেক ভিজব, যাতে অনেক জ্বর আসে। হুম বুঝেছি, তোমাকে মানানো যাবে না। আচ্ছা চলো। তারপর ছোঁয়া আর রুদ্র দুজনেই ছাদে গেল। ছোঁয়া তো লাফালাফি করছে আর ভিজছে, খুব মজা করছে, আর রুদ্র তাকিয়ে ওর সব পাগলামি দেখছে। রুদ্র ছোঁয়াকে দেখতে দেখতে ওর অনেক কাছে চলে গেল। ছোঁয়াকে একটানে নিজের কাছে নিয়ে আসলো। ছোঁয়া অন্যদিকে তাকিয়ে ছিল, পেছনে থেকে এমন হেঁচকা টানের জন্য একদম প্রস্তুত ছিল না ছোঁয়া। ছোঁয়া একদম রুদ্রের বুকের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেল। রুদ্র ছোঁয়া আবার বুকে থেকে উঠিয়ে গালে হাত রেখে বলতে লাগল, এই দিনটা আমি চেয়েছিলাম ছোঁয়া, যেদিন তুমি আমার হবে। বৃষ্টির প্রতিটা ফোঁটা জানবে তুমি শুধু আমার। তোমার সবটুকু জুড়ে থাকবো আমি। ছোঁয়ার ভেজা ঠোঁটে আজ রুদ্র আবার মাতাল হচ্ছে। আবার ছোঁয়ার ভেজা ঠোঁট যেন টানছে রুদ্রকে। রুদ্র ক্রমশ ছোঁয়ার ঠোঁটের দিকে এগোচ্ছে। একটা সময় রুদ্র তার নিজের ঠোঁট দিয়ে ছোঁয়ার ঠোঁটকে আবদ্ধ করে নিল। আজ ছোঁয়াও যেন তাল মেলাচ্ছে রুদ্রের সাথে, বাধাহীনভাবে মাতাল হচ্ছে দুজন। 5 মিনিট পর রুদ্র ছোঁয়ার ঠোঁট ছেড়ে ছোঁয়াকে কোলে তুলে নেয়। ছোঁয়া লজ্জায় চোখ বুজে ফেলে আর হারিয়ে যায় রুদ্রের মাঝে। রুদ্র ছোঁয়াকে কোলে করে রুমে চলে যায়। বিছানায় শুয়ে ছোঁয়াকে চুমু দিতে থাকে। একটা সময় রুদ্র ছোঁয়ার প্রতি পুরোটা মাতাল হয়ে যায়। ছোঁয়ার শাড়ি একটানে খুলে ফেলে আর ডুব দেয় ছোঁয়ার মাঝে। আজ নেই তাদের মাঝে কোনো বাধা। ছোঁয়াও যেন রুদ্রের প্রতিটা ছোঁয়াকে ভালোবেসে গ্রহণ করছে এক আলাদা আবেশে। আজ দুজন দুজনের মাঝে ডুব দিয়েছে পরম ভালোবাসায়। তারপর বিছানায় এলোমেলো ভাবে শুয়ে আছে ছোঁয়া, আর রুদ্র মাত্রই গোসল করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। ছোঁয়ার ঘুম ভাঙতেই দেখল রুদ্র গোসল করে বের হয়েছে, পরনে শুধু একটা তোয়ালে। গোসল করে বের হবার পর রুদ্রের শরীরে হালকা হালকা পানি থাকে। বিষয়টা ছোঁয়ার ভালোই লাগে। কি হলো, অমন হা করে তাকিয়ে আছো কেন? দেখছি। কি? গোসলের পর আপনাকে কত কিউট লাগে। তাই, আমিও দেখছি। কি, এই অবস্থায় তোমাকে কত কিউট লাগে? মানে? ছোঁয়া নিজের দিকে তাকাতেই দেখল সে শুধু একটা বেডশিট জড়ানো, নিজেকে ভালো করে ঢেকে নেয়। ছোঁয়া, আপনি এমন কেন? কেমন আমি? দুষ্টুমি হাসি দিয়ে। লজ্জা নেই, সবসময় লুচু টাইপের কথা বলেন। এবার রুদ্র ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে এসে সরাসরি ছোঁয়ার খুব কাছে চলে এলো। আর ছোঁয়া চোখ বন্ধ করে ফেলেছে।
রুদ্র ছোঁয়ার খুব কাছে এসে কানে কানে বলল, আমি আমার বউয়ের কাছে লুচু টাইপেরই থাকতে চাই, আমার বউয়ের যা লজ্জা তাতে আমি এমন না হলে। ছোঁয়া বড় বড় চোখ করে রুদ্রের দিকে তাকালো। আমাকে উঠতে দিন, অনেক বেলা হয়েছে। ওঠো, আমি কি ধরে রেখেছি নাকি? আমাকে আমার জামা কাপড়গুলো দিন, সেগুলো ছাড়া উঠব কিভাবে? অসহায় ভাবে। কি দরকার এসবে? আমি ছাড়া তো এখানে কেউ নেই, এভাবেই ওঠো। দোহাই লাগে, আমি পারবো না। এই আমার বউটা দেখি এখনই কেঁদে দিবে। আচ্ছা, আমি সব এনে দিচ্ছি। তারপর রুদ্র ছোঁয়ার সব জামাকাপড় এনে দিল, আর ছোঁয়া জামাকাপড় পরে গোসলে ঢুকল। গোসল করে এসে দেখল রুদ্র আর দোহা বসে আছে, গল্প করছে। আপনি জানো ভাইয়া কি বলেছে? কি বলেছে? বলেছে আমার খেলার জন্য একটা পুতুল এনে দিবে। ও তাই? জানো আপনি সেই পুতুলটা খেলতে পারবে, কথা বলতে পারবে। বাহ, কথা বলা পুতুল? তা এমন পুতুল কোথায় পাওয়া যায়? ভাইয়া যে বলল এমন পুতুল তুমি এনে দিবা। মানে প্রশ্নসূচক ভাবে ছোঁয়া রুদ্রের দিকে তাকালো। পাশের ঘর থেকে দোহাকে ডাকছে ছোঁয়ার নানু। দোহা সেখানে চলে গেল। আর ছোঁয়া রুদ্রের কাছে এসে আবার জানতে চাইল, কি বলেছেন আপনি ছোঁয়াকে? রুদ্র আস্তে করে ছোঁয়াকে বিছানায় বসালো, ছোঁয়ার ঘাড়ের থেকে চুল সরিয়ে ঘাড়ে মুখ ডুবালো আর বলতে লাগল, আমি আমাদের দুজনের মাঝে থাকা পুতুলের কথা বলেছি। রুদ্রের হাত ছোঁয়ার পেটের দিকে নিয়ে বলল, এই এখানে যে ছোট্ট পুতুলটা আসবে আমি তার কথা বলেছি। দিবে না আমাকে একটা পুতুল? ছোঁয়া লজ্জা কাহিল অবস্থা। আপনি দোহাকে এসব বলছিলেন? না, শুধু বলেছি একটা পুতুল দিব। চলুন, এখন নাস্তা করবেন। বলেই ছোঁয়া উঠতে যাবে, রুদ্র আবার ছোঁয়াকে টেনে ধরল। কি হলো বলো না, দিবে না? দিব, এখন চলুন। তারপর রুদ্র ছোঁয়ার কপালে একটা চুমু দিল, আর দুজনে একসাথে নাস্তা খেতে টেবিলে গেল। রুদ্র বাবা, সব তো বুঝলাম, এখন ছোঁয়া আর তুমি কোথায় থাকবে বাকি ভেবেছ? ছোঁয়া আর দোহার পেছনে যে অজানা শত্রুর কথা বললে, এরপর তো ওদের নিরাপদ জায়গায় না রাখলে বড় কোনো বিপদ হতে পারে। ছোঁয়ার মামা রুদ্রকে বলল, হ্যাঁ মামা, আর ছোঁয়াদের এই শত্রু খুব পুরাতন কেউ। এত বছর হয়তো চুপ ছিল কারণ ছোঁয়া আর দোহা দুজন ছোট ছিল, কিন্তু এখন ওরা চুপ থাকবে না। ছোঁয়া আর দোহার বারবার ক্ষতি করতে চাইবে। বুবু তুই কি বলিস? আমি আর কি বলবো ভাই রুদ্র, আর তুই যা ভালো মনে করিস তাই কর। মামা আমি ভাবছিলাম ছোঁয়া আমি আর দোহা আপাতত রাঙামাটি আমার এক বন্ধুর বাসায় থাকি, এখানে আমি লোক লাগিয়ে দিব ছোঁয়াদের শত্রুদের খোঁজার জন্য। হ্যাঁ বাবা, তুমি যা ভালো বোঝো। তাহলে আমরা আজ বিকেলেই রওনা দিয়ে দেই। হ্যাঁ বাবা তাই করো, যত তাড়াতাড়ি ওদের সরানো যায়। মানে এখান থেকে যত তাড়াতাড়ি সরানো যায় আর কি। মামা। সারাদিন গোজগাজ করে নেয় ছোঁয়া। দুপুর গড়িয়ে বিকেল হয়, এখনই রওনা দিবে তারা। মা সাবধানে থাকিস, দোহার খেয়াল রাখিস। আচ্ছা আম্মু তুমিও সাবধানে থেকো। রুদ্র বাবা, তোমাকে অনেক ভুল বুঝেছি, আমাদের মাফ করে দিও। না আন্টি, আপনাদের কোনো দোষ ছিল না, সব দোষ আপনাদের সেই গোপন শত্রুর। ওকে আমি দেখে নিব। হয়েছে, এখন দেরি না করে রওনা দাও তোমরা। তারপর সবার থেকে বিদায় নিয়ে ছোঁয়া, দোহা আর রুদ্র রওনা দিল ওরা। 2 ঘন্টা পর তারা একটা বাড়ির সামনে পৌঁছালো। এ কি আমরা রাঙামাটি যাচ্ছি না? না, আপনি না তখন বললেন? বলেছি। ছোঁয়া আমি তোমাকে সব বলবো, আমার ওপরে বিশ্বাস রাখো। আচ্ছা ঠিক আছে। তারপর ছোঁয়া, দোহাকে নিয়ে রুদ্র বাড়ির ভেতরে গেল। ভাবি, হুট করে রোদেলা এসে ছোঁয়াকে জড়িয়ে ধরল। দেখি সর আমার মেয়েটাকে, আমাকেও একটু দেখতে দে। ছোঁয়া তো অবাক। রোদেলা, রুদ্রের মা, এসব কি হচ্ছে নিজেও বুঝতে পারছে না। ছোঁয়া আগে রুদ্রের মাকে সালাম করে নিল, আর রুদ্রের মা ছোঁয়ার কপালে একটা চুমু দিল। আগের থেকে অনেক সুন্দর হয়েছে দেখতে আমার মেয়েটা। উফ মা ছাড়ো তো, ভাবির সাথে অনেক গল্প আছে। আরে আগে মেয়েটাকে ভেতরে আসতে দে। বলেই ছোঁয়াকে নিয়ে সোফায় বসিয়ে দেয় রুদ্রের মা। মা, তোমরা মা কেমন আছে? ভালো আন্টি। এই আন্টি কিসের? হ্যাঁ
আমি কোথায় মেয়ে মেয়ে করছি আর মেয়েই আমাকে এখনো মা বলতে পারল না। আপনি তোমাকে মা বলবে কেন, তুমি তো রুদ্র ভাইয়ার আম্মু। দোহার কথা শুনে সবাই হেসে দিল। এই পাকা মেয়ে, রুদ্র ভাইয়ার মা তোমার ছোঁয়া আপুরও মা বুঝলে? এটাকে তো এতক্ষণ খেয়ালই করিনি, বলেই রোদেকা দোহাকে কোলে নিয়ে রুমে চলে গেল। শোন মা, এখন থেকে আমাকে মা বলবি, আন্টি বললে খুব বোকা দিব। আচ্ছা মা, বলেই ছোঁয়া রুদ্রের মাকে জড়িয়ে ধরল। বাহ, মেয়েকে পেয়ে তো আমাকে ভুলেই গেছো মনে হয়, তাই না? না রে বাবা, তোকে ভুলবো কেন? কতদিন পরে তোকে দেখছি, আয় আমার কাছে আয়। রুদ্র মায়ের পাশে বসে মাকে জড়িয়ে ধরল। তোমাদের কথা অনেক মনে পড়তো মা। জানি রে বাবা, কেঁদে দিয়ে। আচ্ছা অনেক হয়েছে কান্নাকাটি, যা তোরা ফ্রেশ হয়ে নে। অনেকটা পথ এসেছিস। সমস্যা নেই মা, ঠিক আছে। না ঠিক নেই, যা মা, ফ্রেশ হয়ে নে। রুদ্র তুইও যা। মায়ের জোড়াজড়িতে ছোঁয়া আর রুদ্র দুজনেই ফ্রেশ হতে চলে গেল। আপনি এখানে আসবেন, আমাকে আগে বলেননি কেন? বললে কি হতো, আসতে না? তা হবে কেন? কারণ আছে তাই বলিনি। এখন কথা বলবা না, আর আমি ক্লান্ত, এখন বউয়ের কোলে শুয়ে একটু বিশ্রাম নিব বলে বিছানায় শুয়ে ছোঁয়ার কোলে মাথা রেখে আর কোমর চেপে ধরে শুয়ে পড়ল রুদ্র। আর ছোঁয়া মাথায় হাত বুলাতে লাগলো রুদ্রর। আপনাকে আমি মাঝে মাঝে একদম বুঝি না। কেন? কেন তা জানি না। এত কিছু জানতে হবে না আমার বউটার। আচ্ছা, বলো। অনেক বড় কোনো বিপদ আসবে না তো? আল্লাহ আছেন, আর আমি বেঁচে থাকতে তোমার আর দোহার কিছু হতে দিব না। রাতে ঘুম ভাঙল রুদ্রের পাশে ছোঁয়াকে না পেয়ে মায়ের রুমে গেল রুদ্র। ছোঁয়া রুদ্রের মায়ের কোলে মাথা রেখে গল্প শুনছে। কি এত গল্প হচ্ছে এখানে? আরে তুই উঠে গেছিস? আয় বাবা, এখানে আয়। এই তোর ছোটবেলার গল্প বলছিলাম। মা গল্প রাখো, খিদে পেয়েছে, খেতে দাও। রাতের খাবার খেয়ে সবাই কিছুক্ষণ গল্প করল, তারপর যে যার রুমে চলে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ছোঁয়া, আনমনে দেখছে আকাশটাকে। পেছনে থেকে রুদ্র জড়িয়ে ধরল ছোঁয়াকে। কি হয়েছে, মন খারাপ? না খারাপ না, ঘুম আসছে না। ছোঁয়া, আমি জানি তুমি চিন্তায় আছো, দেখো সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো। আমি জানি আপনি আছেন। রুদ্র ছোঁয়া তার দিকে ফিরিয়ে কপালে আলতো করে একটা চুমু দিল। দিনগুলো খুব ভালোভাবেই কাটছে তাদের। রোদেলার বাবা চাকরির জন্য অন্য জায়গায় থাকে, তাই রুদ্র ওদের বাড়িতে ছোঁয়াকে নিয়ে থাকতে পারছে, কারণ ছোঁয়ার সেফটি রুদ্রের জন্য অনেক প্রয়োজন। খুনসুটি ভালোলাগা আর ভালোবাসার মাঝে দিনগুলো খুব ভালো লাগছে ছোঁয়ার কাছে। আর রুদ্র তার কাজ করছে ছোঁয়াদের অজানা শত্রুকে খোঁজার আর নিজেকে প্রমাণ করার। কারণ রুদ্রকেও তার বাবার ভুল ভাঙাতে হবে। 2 মাস এভাবেই কেটে গেল। ইদানিং ছোঁয়া খুব অসুস্থ থাকে। রুদ্রের কাজের চাপে ছোঁয়াকে সময় দিতে পারছে না, তাই ছোঁয়ার খুব অভিমান রুদ্রের ওপরে। আলমারি গোছাতে গোছাতে ছোঁয়া মাথাটা ঘুরে যায়। রুদ্র বেডের ওপরে ল্যাপটপ নিয়ে কাজ করছে। রুদ্র খেয়াল করে ছোঁয়াকে। ছোঁয়া পড়ে যাবার আগেই রুদ্র ধরে ফেলে ছোঁয়াকে। কি হয়েছে তোমার, ঠিক আছো তুমি? হ্যাঁ ঠিক আছি, জানি না কয়েকদিন ধরে কি হয়েছে, শরীরটা ভালো লাগছে না। আমাকে আগে বলনি কেন? আপনি এত ব্যস্ত থাকেন তাই আর বলা হয়নি। আম্মু আর রোদেলাকেও তো বলতে পারতে। আসলে এতটুকু কারণে ওদের শুধু শুধু চিন্তায় ফেলতে চাইনি। এতটুকু বিষয়, তোমার আজ কয়েকদিন ধরে এই অবস্থা আর এটা এতটুকু সময়? ঠিক আছি তো এখন। রুদ্র আর কিছু বলল না, ছোঁয়াকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। কি হলো, আপনি মুখটা কালো করে রেখেছেন কেন? তুমি বুঝবা না, রেস্ট নাও। বলেই ব্যালকনিতে চলে গেল রুদ্র। ছোঁয়ার কয়েকদিন ধরে এই অবস্থা, অথচ সেই জানে না কাজকে এতটাই আঁকড়ে ধরেছিল যে ভালোবাসার মানুষটার খেয়ালও সে ঠিকমতো রাখতে পারেনি। এসব ভাবতে ভাবতেই আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে রুদ্র। ছোঁয়া আস্তে করে বিছানা থেকে উঠে ব্যালকনিতে গেল। পেছনে থেকে রুদ্রকে জড়িয়ে ধরে। কি হলো আপনার? আমাকে মাফ করে দিও ছোঁয়া। কেন? আমি তোমার ঠিকমতো খেয়াল রাখতে পারিনি, কাজের চাপে তোমার কেয়ার নিতে পারিনি। যদি নিতাম তবে তোমার এই অসুস্থতার কথা আগেই জানতে পারতাম। আপনি কিন্তু একটু বেশিই ভাবছেন।
না, আমি খুব কম ভাবছি। তুমি মুখ ফুটে না বললেও আমার তো বুঝে নেওয়া উচিত ছিল, তাই না? কাল সকালে সবকিছু বাদ দিয়ে আগে তোমাকে নিয়ে হাসপাতালে যাব। আচ্ছা ঠিক আছে, যাব। এখন আর মন খারাপ করে থাকবেন না প্লিজ। রুদ্র পেছনে থেকে ছোঁয়াকে নিয়ে তার বুকে চেপে ধরল, আর ছোঁয়াকে আঁকড়ে ধরল রুদ্রকে। হয়তো এমনি হয়, ভালোবাসার মানুষটার একটু কষ্ট মেনে নেওয়া কঠিন। পরের দিন সকালে নাস্তা করে রুদ্র আর ছোঁয়া ডাক্তারের কাছে যায়। ছোঁয়াকে চেক আপ করানোর পর কিছু টেস্ট দিয়েছে ডাক্তার, আর রুদ্র ছোঁয়া তারই অপেক্ষা করছে। রুদ্র ছোঁয়ার হাত চেপে ধরে আছে, মনে হচ্ছে ছোঁয়া কোথাও চলে যাবে। রুদ্র হাত ছেড়ে দিলেও হয়তো রুদ্র ছোঁয়াকে চিরতরে হারাবে। আপনি এত চিন্তা কেন করছেন? সব ঠিক হয়ে যাবে। রুদ্রের যেন সারা শরীর থরথর করে কাঁপছে। রুদ্র, আমার খুব খিদে পেয়েছে, কিছু একটা আনুন, বসে বসে খাই। ছোঁয়ার কথা বাস্তবে ফিরল রুদ্র। যে মেয়েটার জন্য তার কাঁপুনি শুরু হয়েছে সে এই সময় খাওয়ার কথা বলবে, ব্যাপারটা রুদ্রের ধারণার বাহিরে ছিল। রুদ্র বাহিরে যে নাগেট আর একটা কোক এনে দিল ছোঁয়াকে। ছোঁয়া বসে বসে খাচ্ছে, আর রুদ্রকে রিপোর্ট নিতে ডাকা হয়েছে, তাই রুদ্র রিপোর্ট আনতে গিয়েছে। কিছুক্ষণ পর রুদ্র ফিরে এসে দাঁড়িয়ে আছে ছোঁয়ার দিকে তাকিয়ে, চোখের কোণে বিন্দু বিন্দু অশ্রু। ছোঁয়া রুদ্রকে দেখে বেশ ভয় পেয়েছে। তার মানে কি রিপোর্টে খারাপ কিছু এসেছ? ছোঁয়া কাঁপা কাঁপা গলায় রুদ্রকে জিজ্ঞেস করল, কি হয়েছে রুদ্র? রুদ্র আর কিছু না বলে ছোঁয়াকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কেঁদেই দিল। কি হয়েছে বলুন আমাকে? রুদ্র কেঁদেই যাচ্ছে। আমার খুব চিন্তা হচ্ছে, বলুন না কিছু। ছোঁয়া, তুমি আমাকে অনেক বড় খুশি দিয়েছ। ছোঁয়ার গাল ধরে বলল রুদ্র। মানে? ছোঁয়া, তুমি মা হতে চলেছ। আমাদের মাঝে এলোমেলো ভাবে ঘুমানোর জন্য আর আমাদের রাতের ঘুম নষ্ট করার জন্য একজন আসছে। আপনি সত্যি বলছেন? অনেক খুশি হয়ে। হ্যাঁ পাগলি, সত্যি বলছি। এখন চলো বাসায় যাব, এই খবরটা সবাই শুনলে খুব খুশি হবে। তারপর রুদ্র আর ছোঁয়া গাড়ি নিয়ে বের হয়ে গেল। রুদ্র ড্রাইভ করছে আর বারবার ছোঁয়ার দিকে তাকাচ্ছে, এর মাঝেই জ্যামের জন্য দুজন আটকে গেছে। ছোঁয়ার চোখ বাহিরে হাওয়াই মিঠাইয়ের দিকে গেল। এই দেখুন, দেখুন। কি হয়েছে? হাওয়াই মিঠাই? আমি প্লিজ নিয়ে আসুন। রুদ্র মুচকি হেসে গাড়ি থেকে নেমে হাওয়াই মিঠাই আনতে চলে গেল। দুটো হাওয়াই মিঠাই এনে ছোঁয়ার হাতে দিতেই ছোঁয়া যেন খুশিতে টইটুম্বুর। ছোঁয়া মোজায় বসে বসে খাচ্ছে আর রুদ্র তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। ছোঁয়ার চোখ রুদ্রের দিকে পড়তেই, খাবেন? একটা হাওয়াই মিঠাই বাড়িয়ে দিয়ে। না, তাহলে তাকিয়ে আছেন কেন? তোমার খাওয়া দেখছি। আমার খাওয়া দেখার কি হলো? অনেক কিছু হলো। আমার বউটা ছোঁয়ার গাল টিপে। ছোঁয়া একটা ভেঙচি কেটে আবার খাওয়া শুরু করল। বাসায় পৌঁছে খবরটা শুনে রুদ্রের মা আর রোদেলা তো মহা খুশি। মা, আমি অনেক খুশি হয়েছি রে মা। আরে মা, আমাকে একটু ভাবির সাথে কথা বলতে দাও। ভাবি নাম কিন্তু আমি রাখব। ইস, আমার বাবুর নাম আমি রাখব? না ভাইয়া, এটা হবে না। আচ্ছা, ভাবি যাকে রাখতে বলবে সেই রাখবে। ভাবি বলো, বা তুমি কার দেয়া নাম রাখতে চাও? দুই ভাই বোনের কথা শুনে ছোঁয়া লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তোরা থামতো, মেয়েটা লজ্জা পাচ্ছে দেখছিস না? থাক মা, তুই লজ্জা পাস না, যা রুমে যা, ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আমি রোদেলাকে দিয়ে খাবার পাঠিয়ে দিচ্ছি। রুদ্র, যা তো, মেয়েটাকে রুমে নিয়ে যা। তারপর রুদ্র আর ছোঁয়া রুমে চলে গেল। রুমে যেতেই রুদ্র ছোঁয়াকে জড়িয়ে ধরল। কি করছেন? ছাড়ুন। কি করছি আবার? বউটা আমাকে এত বড় একটা গিফট দিল, আমারও তো কিছু দেয়া উচিত তাই না? তাই তা দিচ্ছি। রুদ্র, দরজা খোলা, আমাকে ছাড়ুন, কেউ এসে পড়বে। আসুক, তাতে আমার কি? আমার বউকে আমি আদর করছি। আমি কিন্তু চেঁচাবো। চেঁচাও, আমার কোনো সমস্যা নেই। রুদ্র ছোঁয়ার ঘাড়ে নাক ঘষা শুরু করে দিয়েছে। ছোঁয়া বারবার বাধা দিচ্ছিল, কিন্তু একটা সময় রুদ্রের গরম নিঃশ্বাস ঘাড়ে পড়তেই ছোঁয়া যেন নিজেকে মিশিয়ে ফেলছে। রুদ্রের সাথে বাধা দিতে ইচ্ছে করছে না ছোঁয়াকে। আমি কিন্তু কিছু দেখি না। দরজার সামনে থেকে কারো এমন কথা শুনে ছোঁয়া রুদ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রোদেলা, এসো। আসলে থাক ভাবি, আমি ভুল সময় এসে গিয়েছি।
এই নাও মা খাবার পাঠিয়েছে, তোমাকে সবটুকু খেতে বলেছে। ভাইয়া তুমিও খেয়ে নিও। আমার মুডের 12 বাজিয়ে এখন খেতে বলছে, রুদ্র আস্তে করে বলল। ভাইয়া কিছু বললা? না রে আপু, বললাম তুই কত ভালো, আমার কত খেয়াল রাখিস। হয়েছে, এখন খেয়ে নাও। রোদেলা চলে গেল, আর ছোঁয়া অগ্নি চোখে রুদ্রের দিকে একবার তাকিয়েই বাথরুমে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে রুদ্র শুয়ে আছে বিছানায়। ফ্রেশ হয়ে আসুন। এভাবে বলছো কেন? একটু রোমান্টিক ভাবে বলো। রোমান্টিক? আপনাকে তখন বলেছিলাম দরজা খোলা, শোনেননি আমার কথা? রোদেলা কি ভাবলো ওর সামনে কত লজ্জা পেলাম আমি। আমার বউ, আমি যা ইচ্ছা করে, বলেই ছোঁয়ার হাত থেকে তোয়ালে নিয়ে রুদ্র ও বাথরুমে ঢুকে গেল। আপনি? দোহা দৌড়ে এসে ছোঁয়াকে জড়িয়ে ধরল। আপনি, তুমি কোথায় গিয়েছিলে? আমাকে নাওনি কেন? আসলে লাল গোলাপ, আমরা তোমার জন্য পুতুল আনতে গিয়েছিলাম। রুদ্র মুখ মুছতে মুছতে বলল। তাই কই দাও। আসলে লাল গোলাপ যে পুতুলটা আনবো সেটা তো কথা বলতে পারবে, হাঁটতে পারবে, তাই সেটা বানাতে একটু সময় লাগবে। এখন কি হবে? ঠোঁট বাঁকিয়ে দোহা বলল। কি আর হবে, কয়েকদিন অপেক্ষা করতে হবে। তারপর এনে দিবে তো ভাইয়া? দিব লাল গোলাপ। বলেই রুদ্র দোহার গালে চুমু দিল। আমি রোদেলা আপুকে বলে আসি নতুন পুতুলের কথা, বলেই দোহা চলে গেল। আপনি এত খুশি? কি যে বলো, তুমি আমার জীবন হলে আমার সন্তান হবে আমার বেঁচে থাকার কারণ। খুশি হব না আবার? চলুন এখন খেয়ে নিবেন। চলো। তারপর রুদ্র আর ছোঁয়া খেতে বসল। রুদ্র খাইয়ে দিচ্ছে ছোঁয়াকে। আপনি খান, আমি একা খেতে পারবো তো? না, এখন থেকে তোমার সব খেয়াল আমি রাখব। তুমি চাইলেও রাখবো আর না চাইলেও। এখন তুমি আর একা নও, আমার ছোট প্রাণটাও আছে। রুদ্র ছোঁয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুদ্রের কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। দিনগুলো যেন স্বপ্নের মতো কেটে যাচ্ছে। ফোনের আওয়াজে ঘুম ভাঙল রুদ্রের। স্যার, আমাদের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা আসল খুনিকে পেয়ে গিয়েছি। এখন আপনি আসুন, আপনাকে সব প্রমাণ দিয়ে দিব। আচ্ছা, আমি আসছি। বিছানায় এখনো ঘুমাচ্ছে ছোঁয়া। মেয়েটা এখন কষ্ট সইছে, কয়েকদিন যাবৎ কিছু খেতেই পারছে না। মুখে খাবার দেওয়ার সাথে সাথেই বমি করছে। কাল রাত এপাশ ওপাশ করে অনেক রাতে ঘুমিয়েছে। ছোঁয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ছোঁয়ার কপালে আলতো করে ভালোবাসার পরশ দিয়ে উঠে গেল রুদ্র। বাথরুমে যেয়ে ফ্রেশ হয়ে নিল। বাথরুম থেকে বের হতেই দেখল ছোঁয়া বিছানায় বসে আছে। ঘুম ভেঙে গেছে জানটার? আপনি আমাকে জাগাননি কেন? এমনি কাল অনেক রাতে ঘুমিয়েছ, তাই আর বিরক্ত করিনি। আমি যদি না জাগতাম, আমাকে না বলেই বের হয়ে যেতেন? তুমি জানলে কিভাবে আমি বের হব? আমি না জানলে কে জানবে? ফোনেই তো বলছিলেন কাকে জানো, আমি আসছি। তার মানে তুমি তখন জেগেছিলে? হ্যাঁ। আর আপনি আমাকে না বলে আমাকে চুমু দিয়েছেন। কি বললা তুমি? আমার জানকে আমি চুমু দিব, আবার তার জন্য পারমিশনও নিব? নিতে হবে। হি। তবে রে। বলেই রুদ্র ছোঁয়ার কাছে এসে ছোঁয়ার গালে কামড় বসিয়ে দিল। এইটা কি করলেন? বউকে আদর দিলাম, চুমু দিতে পারমিশন লাগবে, বাট কামড় দেয়ার কথা তো বলনি। আপনি? কি আমি? খুব পচা। হ্যাঁ জানি। এখন যাও, ফ্রেশ হয়ে নাও, একসাথে ব্রেকফাস্ট করে তারপর বের হব। আচ্ছা। বলেই ছোঁয়া ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে ছোঁয়া আর রুদ্র নিচে যেয়ে নাস্তা করে নিল। ছোঁয়া, আমার মানিব্যাগটা আনিনি, একটু রুমে আসো তো, মানিব্যাগটা খুঁজে দাও। আচ্ছা যাচ্ছি। ছোঁয়া রুমে যেতেই মানিব্যাগ খুঁজতে লাগলো। কি খুঁজছো? আরে আপনি তো বললেন মানিব্যাগ খুঁজতে। কিন্তু মানিব্যাগ তো আমার কাছে, দুষ্টুমি হাসি দিয়ে। তাইলে আমাকে আনলেন কেন ডেকে? রুদ্র ছোঁয়াকে আলতো করে তার কাছে নিল, আর কপালে ভালোবাসার পরশ দিয়ে বলল, বের হওয়ার আগে বউটাকে একটু ভালোবাসা না দিলে কি হয়? ছোঁয়া রুদ্র জড়িয়ে ধরে। রুদ্র বের হয়ে গেল। ছোঁয়া বসে বসে বই পড়ছে। ছোঁয়ার ফোনে একটা কল আসতেই ছোঁয়া ফোন রিসিভ করল। হ্যালো। আপনার হাজবেন্ডকে এত বিশ্বাস করবেন না, সে আপনার এত বিশ্বাসের প্রাপ্য না। কে আপনি?
আর আমার হাজবেন্ডের নামে এইসব বলার সাহস আপনাকে কে দিয়েছে? আপনি সেই না যে এর আগে আমার আর আমার হাজবেন্ডের মাঝে ভুল বোঝাবুঝি করাতে চেয়েছিলেন? তাইলে শুনে রাখুন, আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি আর আমি ওকে অনেক বিশ্বাস করি। আপনি ওর নামে যতই খারাপ কথা বলুন না কেন আমি কিছু বিশ্বাস করব না। আচ্ছা, বিশ্বাস করবেন না তবে আপনাকে একটা ভিডিও পাঠাচ্ছি, সেটা দেখে নিন। আপনার কাছে সব ক্লিয়ার হয়ে যাবে। ছোঁয়ার আর কিছু না বলে রেগে ফোনটা রেখে দিল। যাই হয়ে যাক, কোনো ফালতু মানুষের কথায় সে রুদ্রকে আর ভুল বুঝবে না। কিছুক্ষণ পর ছোঁয়ার ফোনে একটা ভিডিও এলো। ছোঁয়া নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও ভিডিওটা ওপেন করল। ছোঁয়া ভিডিওটা দেখছে আর ছোঁয়া সারা শরীর অবশ হয়ে আসছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। ছোঁয়া বিশ্বাস করতে পারছে না এসব। নতুন করে সে রুদ্রকে ভুল বুঝতে চায়। সে বিশ্বাস করতে চায় না এসব সত্যি। যদি এগুলো সত্যি হয় তবে তার কি হবে তার অনাগত সন্তানের। ছোঁয়া রুদ্রকে ফোন দিল। হ্যালো, কোথায় আপনি? এই তো একটু কাজে। এখন আসুন বাড়িতে। কেন, কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? খারাপ লাগছে। আমি ঠিক আছি, আগে আপনি আসুন। ছোঁয়ার কথায় একটা রহস্যময় কিছু শুনতে পেল রুদ্র, তাই আর দেরি না করে বাড়ির দিকে রওনা দিল সে। রুমে বসে আছে ছোঁয়া, চোখগুলো ধারণ করেছে রক্তবর্ণ। রুমে আসতেই ছোঁয়াকে দেখেই ভয় পেয়ে গেল রুদ্র। ছোঁয়া, কি হয়েছে তোমার? ছোঁয়া কিছু না বলে রুদ্রের সামনে ফোনটা ধরল আর সেই ভিডিওটা ওপেন করল। রুদ্র ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। এই ভিডিও ছোঁয়ার কাছে কিভাবে এলো বুঝতে পারছে না সে। আসলে ছোঁয়া, এসব কি সত্যি? আমার কথা, এসব কি সত্যি? চিৎকার করে বলল ছোঁয়া। ঠাস, রুদ্রকে থাপ্পড় মারল ছোঁয়া। কেন করলেন এমন? নিজের নোংরা জীবনে আমাকে আর আমার সন্তানকে কেন আনলেন আপনি? আমাদের জীবন নষ্ট করার অধিকার আপনাকে কে দিয়েছে? কাঁদতে কাঁদতে বলল ছোঁয়া। রুদ্রের চোখে টলমল করছে। আমার সন্তান রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকে তাকে কি চোখে দেখবে? আমার সন্তানের দিকে আঙুল তুলবে। এটা কেন করলেন আপনি? ছোঁয়া কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। ছোঁয়া, আমার কথা শোনো। ধরবেন না আপনি আমাকে। আপনার মতো মানুষের ছোঁয়া আমি চাই না। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। এক জীবনে আমি আর কত কিছু সইব? অঝরে কাঁদছে ছোঁয়া। ছোঁয়া, আমার কথা শোনো প্লিজ একটু। এসব বিশ্বাস করতে চাইনি, তবে ভালো যে আপনি স্বীকার করেছেন, নয়তো একটা অমানুষকে ভালো মানুষ ভেবে ভুল করতাম আমি। নিজের চিন্তা করি না আমি, কিন্তু আমার বাচ্চা, এই নিষ্পাপ শিশুটার কি হবে? জোরে জোরে কেঁদে যাচ্ছে ছোঁয়া। রুদ্রের বুক দুমড়ে মুচড়ে যাচ্ছে ছোঁয়া বলা কথাগুলো শুনে। ছোঁয়া, প্লিজ আমার কথাটা একটু শোনো। এসব করার পেছনে অনেক কারণ ছিল। কথা বলবেন না আপনি? আপনি একটা খারাপ লোক, একটা জানোয়ার। কত জীবন নষ্ট করেছেন, এখন আমার আর আমার সন্তানের জীবন নষ্ট করতে চাচ্ছেন। ভিডিওতে ছোঁয়া দেখেছে রুদ্র একটা লোককে অনেক মারছে। একটা সময় লোকটাকে মারতে মারতে গুলি করে মেরে ফেলেছে। কিন্তু ছোঁয়া এসব দেখার পরও রুদ্রকে ভুল বুঝতে চায়নি। কিন্তু রুদ্র যখন নিজের মুখে স্বীকার করল রুদ্র সত্যি এমনটা করেছে, তখন ছোঁয়া আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। আমি পারবো না আমার সন্তানকে একটা খুনির পরিচয় বড় করতে। আমি ওকে নিয়ে অনেক দূরে চলে যাব। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল ছোঁয়া। ছোঁয়া, এসবের পেছনে একটা বড় কারণ আছে। বিশ্বাস করো আমাকে। না, আর না, আমি বিশ্বাস করি না তোর মতো জানোয়ারকে। আমার আর আমার সন্তানের কাছে আসবি না তুই, খুনি তুই। দরকার হলে আমার বাচ্চাকে মেরে নিজেও মরব, কিন্তু তোর। ঠাস। ছোঁয়া কথা শেষ করার আগেই রুদ্র ছোঁয়ার গালে থাপ্পড় বসিতে দিল। কি বললি তুই? আমার সন্তানকে মেরে নিজেও মরবি? এই কথা বলার সাহস কিভাবে হলো তোর? অনেক রেগে বলল রুদ্র। মেরে ফেলুন আমাকে, মারতে মারতে মেরে ফেলুন। এই জীবন চাই না আমি। কাঁদতে কাঁদতে বলল ছোঁয়া। আর একবার মরার কথা শুনলে আমি কি করব কল্পনাও করতে পারবি না, বলেই রুদ্র বেরিয়ে গেল। আর ছোঁয়া বসে বসে কাঁদতে লাগল। হ্যালো ভাইয়া। হ্যাঁ বল, তোর সাথে কি ভাবির কিছু হয়েছে? এই কথা জিজ্ঞেস করছিস কেন? ভাবি দুপুরে খায়নি, দরজা বন্ধ করে আছে।
মা বলছিল এই অবস্থায় যদি না খেয়ে থাকে তবে শরীর আরো খারাপ হবে। আচ্ছা তুই ফোন রাখো, আমি আসছি। তারপর রুদ্র বাসায় আসলো। রুদ্র দোহার রুমে গিয়ে দোহাকে কোলে করে ছোঁয়াকে ডাকতে গেল। আপনি, আপনি, দরজা খোলো। ছোঁয়া অনেকক্ষণ বসে রইল। দোহার এভাবে ডাক শুনে নিজেকে আটকাতে পারল না, তাই উঠে দরজা খুলল। আপনি, তোমার কি হয়েছে? আমার সাথে রাগ করেছ? না আপনি, রাগ করব কেন? তাইলে দরজা বন্ধ করে কেন ছিলে? আপনি, ঘুমিয়ে গিয়েছিলাম। লাল গোলাপ যাও, রোদেলা আপুকে বলো খাবার নিয়ে আসতে, রুদ্র দোহাকে বলল। দোহা রোদেলার কাছে গেল। ছোঁয়া রুমে এসে আবার বিছানায় বসল। আমার অপরাধের শাস্তি বাচ্চাটাকে কেন দিচ্ছ? আমাকে দাও যত ইচ্ছা, কিন্তু আমার নিষ্পাপ বাচ্চাটার তো কোনো দোষ নেই। ছোঁয়া ছোঁয়া মাথায় হাত দিয়ে বসে আছে। ভাইয়া খাবার? হ্যাঁ দিয়ে যা। রোদেলা খাবার রেখে চলে গেল। রুদ্র ছোঁয়ার সামনে খাবারগুলো নিয়ে, নাও খেয়ে নাও। ছোঁয়া চুপ। কি হলো? খেয়ে নাও, মেডিসিন নিতে হবে। আমাকে আর আমার সন্তানকে মুক্তি দিন। রুদ্র মাথা উঠিয়ে রুদ্রকে এই কথাটা বলল। ছোঁয়া ছোঁয়া এমন কোনো কথা বলো না যাতে আমার রাগ ওঠে প্লিজ। কেন আপনার রাগ কেন উঠবে বলুন? যখন আমার সন্তানকে একটা সুন্দর জীবন দিতেই পারবেন না, তবে কেন ওকে একটা অসুস্থ জীবন দিতে চান আপনি? আমি আমার সন্তানের সুস্থ জীবন চাই রুদ্র, যে করেই হোক, তাতে যদি আমাকে পালিয়ে যেতে হয় তাই যাব। আর একটা উল্টা পাল্টা কথা বললে খুব খারাপ হয়ে যাবে। ছোঁয়া ঠিকঠাক ভাবে খেয়ে নাও বলছি। বলেই রুদ্র ছোঁয়ার মুখে খাবার তুলে দিতে লাগল। বাধ্য হয়ে ছোঁয়াকে খাবারগুলো খেয়ে নিতে হলো, কারণ সে জানে রুদ্রকে বলেও কোনো লাভ নেই। ছোঁয়াকে খাইয়ে রুদ্র নিজেও ফ্রেশ হয়ে আসলো। রাত 12টা। ছোঁয়ার অস্থিরতা বেড়ে যাচ্ছে, শরীরটা তেমন ভালো লাগছে না। রুদ্রকে ডাকতেও ইচ্ছা করছে না, কিন্তু খারাপ লাগাটা এত তীব্র বেগে বাড়ছে যে রুদ্রকে ডাকা ছাড়া কোনো উপায় নেই ছোঁয়ার। এই শুনছেন? ছোঁয়ার ডাকে ধরফিয়ে ওঠে রুদ্র। কি হয়েছে? আমার কেমন জানি খারাপ লাগছে। মানে? জানি না, মাথা ঘুরাচ্ছে, অস্থির লাগছে। রুদ্র আর দেরি না করে ডাক্তারকে ফোন দিল। ডাক্তার এসে ছোঁয়ার চেক আপ করল আর রুদ্রকে বলল ছোঁয়ার বেশি খেয়াল রাখতে, মানসিক চাপের জন্য এমন হচ্ছে। ডাক্তার চলে যাবার পর, ছোঁয়া আমার থেকে দূরে থাকলেই তো তুমি ভালো থাকবে তাই না? তবে তাই হবে। কাল সকালেই আমি তোমাকে তোমার মায়ের কাছে দিয়ে আসব। ছোঁয়া কি বলবে বুঝতে পারছে না। রুদ্রের কথায় সে খুশি হতে পারছে না, কারণ যাই হোক সে যে রুদ্রকে ভালোবাসে আর রুদ্রের সন্তান তার শরীরে। ছোঁয়া আর কিছু না বলে ঘুমিয়ে পড়ল। আর রুদ্র ব্যালকনিতে দাঁড়িয়ে, জান আজ তোমাকে অনেক কষ্ট দিয়েছি তা আমি জানি, তবে এইসব করছি একটা কারণে। যেদিন তুমি তা জানতে পারবে তখন হয়তো অভিমান করবে একটু, তবে তোমার সব ভুল বোঝাবুঝির অবসান হবে খুব তাড়াতাড়ি। যা করছি তোমার জন্য করছি, আমার সন্তানের জন্য করছি। আনমনে আকাশের দিকে তাকিয়ে রুদ্র। পরের দিন সকালে, ছোঁয়া, এই ছোঁয়া তাড়াতাড়ি ওঠো। চোখ মেলতেই ছোঁয়া দেখল রুদ্র তাকে ডেকেই যাচ্ছে। কি হয়েছে, ডাকছেন কেন? ঘুম ঘুম চোখে। আজ না তুমি তোমাদের বাসায় চলে যাবে, এত সময় ঘুমালে হবে? ওঠো তাড়াতাড়ি, ফ্রেশ হয়ে নাও, নাস্তা করে রেডি হও। আর আমি তোমার ব্যাগও গুছিয়ে দিয়েছি। ছোঁয়া এবার বড় বড় চোখ করে তাকিয়ে আছে রুদ্রের দিকে। কাল অবধি যে মানুষটা শুধুমাত্র সে চলে যাবার কথা বলেছে বলে তাকে থাপ্পড় মেরেছে, আজ সেই মানুষটা নিজেই তাকে নিজের থেকে আলাদা করে দিচ্ছে। শুধু তাই না, ব্যাগও নিজের হাতে গুছিয়ে দিয়েছে। ছোঁয়ার কাছে এসব যেন কোনো স্বপ্নের থেকে কম না। আপনি কি করছেন? কাল তো আপনার কাছ থেকে দূরে যাব বলেছি তাই আমাকে থাপ্পড় দিলেন, কিন্তু আজ আসলে আমি ভুল ছিলাম। কেউ না থাকতে চাইলে তো আর বেঁধে রাখা যায় না তাই না? আর তুমি যখন আমার কাছে থাকতেই চাও না, তোমাকে শুধু শুধু আটকে রেখে কষ্টই বা দেব কেন বলো? আর যত তাড়াতাড়ি তুমি যাবে মাটাও তত কম পড়বে। চলেই যখন যাবে, দেরি করে তো লাভ নেই বলো। ছোঁয়া রুদ্রের মুখের দিকে তাকিয়ে রুদ্রের কথাগুলো শুনছে। রুদ্র কি বলছে সে বুঝেও যেন বুঝছে না। কি হলো, আমার দিকে তাকিয়ে থাকলে হবে? যাও তাড়াতাড়ি রেডি হও, আমি তোমাকে দিয়ে আসব। আমি একা যেতে পারবো।
আরে না, তোমাকে এই অবস্থায় একা ছাড়া ঠিক হবে না। বাকি জীবনটা তো একাই ছেড়ে দিচ্ছেন, তবে আজ একা গেলে ক্ষতি কি? অভিমানী সুরে বলল ছোঁয়া। বাকি জীবনটা একা যেও, আজ না হয় আমার সাথেই যাও। রুদ্রের কথার কোনো উত্তর না দিয়ে ছোঁয়া বাথরুমে ঢুকে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে ছোঁয়া আজ রুদ্রের থেকে দূরে যেতে তার বুকটা ফেটে যাচ্ছে। যতই খারাপ কথা বলুক না কেন, সে রুদ্রকে অনেক ভালোবাসে। রুদ্রকে ছাড়া থাকার কথা সে চিন্তা করেনি, কিন্তু কালকের পর সে নিজেই আলাদা হতে চেয়েছে রুদ্রের থেকে। কিন্তু আজ যখন রুদ্র তাকে তার থেকে আলাদা করে দিচ্ছে, ছোঁয়া যেন তা মেনে নিতে পারছে না। কারণ সে যে রুদ্রের জোর করে ভালোবাসাটাকেও খুব ভালোবেসে ফেলেছে রুদ্র, যে তার ডেঞ্জারাস লাভার। তাকে ছাড়া কিভাবে থাকবে সে? কথাগুলো ভাবছে আর আয়নার সামনে তাকিয়েই চোখের পানি ফেলছে ছোঁয়া। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হলো ছোঁয়া। তুমি এসে গেছো, চলো আমি নিচে আছি, রেডি হয়ে আসো, নাস্তা করেই বের হব। ছোঁয়া কিছু না বলে রেডি হতে লাগলো। রুদ্রের বাসার সবাই জানে ছোঁয়া মায়ের কাছে যাচ্ছে বেড়াতে। আর রুদ্র ছোঁয়াকে রিকোয়েস্ট করেছে ছোঁয়া যেন এখনই সত্যিটা কাউকে না বলে, রুদ্র পরে সবাইকে সব বুঝিয়ে বলবে। খাওয়া দাওয়া করে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল রুদ্র, ছোঁয়া আর দোহা। গাড়ি চলছে আপন গতিতে, আর রুদ্র ড্রাইভ করছে। দোহা তার পুতুলের ওপরে ঘুমিয়ে পড়েছে, আর ছোঁয়া আনমনে তাকিয়ে আছে গাড়ির বাহিরে। রুদ্র আর চোখে ছোঁয়া দেখছে, মুখ শুকিয়ে ছোট হয়ে গেছে ছোঁয়ার। ছোঁয়া নিজের খেয়াল রেখো। ছোঁয়া চুপ। আর আমার সন্তানেরও। ছোঁয়া চুপ। রুদ্র তার এক হাত ছোঁয়ার হাতের ওপরে রাখল। ছোঁয়া তখনও নীরব। জানো ছোঁয়া, জীবনে অনেক এমন সময় আসে যখন প্রিয় মানুষের থেকে দূরে সরে যাওয়াটা হয় মঙ্গলজনক। অনেক কারণ থাকতে পারে এর পেছনে, তবে কষ্ট কিন্তু যে কোনো একজন পায় না। পায় কিন্তু সবাই। তোমার আমার মাঝে যাই হোক, সে কষ্টের আগুনে আমাদের সন্তান যেন কখনো পুড়ে না যায়। এটা খেয়াল রেখো। ও নিষ্পাপ পবিত্র যেমনটা আমার কাছে তুমি। আমি সেদিন হয়তো বিলীন হয়ে যাব, যেদিন তোমার আর আমার সন্তানের থেকে আমি আলাদা হয়ে যাব। তোমাকে বিয়ে করার পর মেনে না নেওয়া আমার জীবনের অনেক বড় ভুল ছিল। তোমাকে দূরে সরিয়ে দিয়ে তেমন কোনো ভুল আমি আর করব না। এবার ছোঁয়া তাকালো রুদ্রের দিকে। মানে, আপনি তো আমাকে আর আমার সন্তানকে দূরেই করে দিচ্ছেন? তা ঠিক মুচকি হেসে রুদ্র আবার ড্রাইভিংয়ে মন দিল, যেন তার মুখের মুচকি হাসিতে আছে কত প্রশ্নের উত্তর। ছোঁয়া পৌঁছে গেল তাদের বাড়িতে। কেমন আছিস মা? তোর শরীর ভালো? বাবা তুমি কেমন আছো? ছোঁয়া কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে গেল। কি হয়েছে বাবা? কিছু না আম্মু, ওর একটু মন খারাপ, কিছুদিন আপনার কাছে থাকুক। আচ্ছা বাবা, তা সমস্যা নেই, তুমি আজ থেকে যাবে কিন্তু। না আম্মু, আমার একটু কাজ আছে, আমাকে যেতে হবে। থাকলে ভালো হতো বাবা। আসবো আম্মু। আম্মু মামা কোথায়? ও সকালে একটু বেরিয়েছে বাবা। ও আচ্ছা আম্মু, আমি আসি। ছোঁয়ার খেয়াল রাখবেন। আচ্ছা বাবা। ছোঁয়াকে বাসায় পৌঁছে দিয়েই রুদ্র বেরিয়ে পড়ল। ছোঁয়ার সাথে দেখা হলে হয়তো এখান থেকে আর যেতে ইচ্ছা করত না রুদ্রের। ছোঁয়া রুমে যেয়ে বিছানার সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। ছোঁয়ার মা রুমে এসে ছোঁয়াকে ডাকবে, তখনই ছোঁয়ার মায়ের মনে হলো ছোঁয়া হয়তো ঘুমিয়ে গেছে, তাই আর ছোঁয়াকে ডাকল না সে। ছোঁয়া সেভাবে চোখ বন্ধ অবস্থায় ঘুমিয়ে পড়ল। দুপুরে একবার জেগে খেয়ে নিয়েছিল, তারপর আবার রুমের ভেতরেই ছোঁয়া সারাটা দিন কাটল। কিছুই ভালো লাগছে না। ফোনের রিংটোন বাজতেই ছোঁয়া ফোনের দিকে তাকালো। রুদ্রের নাম্বার সেভ করা। ভালোবাসা দিয়ে রুদ্র যখন ছোঁয়ার জন্য ফোন কিনে এনেছিল, সেই ছোঁয়ার হাতে ফোনটা দিতে ছোঁয়া ফোনে ভালোবাসা দিয়ে নাম্বার সেভ করা দেখে রুদ্রের কাছে জানতে চেয়েছিল এটাকে। রুদ্র উত্তর দিয়েছিল তোমার পুরনো প্রেমিক। রুদ্রের এমন উত্তর শুনে ছোঁয়া সেদিন অনেক রেগে গিয়েছিল। মানে, এসব কি বলছেন আপনি? আমার কোনো প্রেমিক ছিল না। মিথ্যা বলো না। তুমি ধরা পড়ে গিয়েছ, তবে তুমি তোমার প্রেমিকের সাথে কথা বলতে পারো, আমার কোনো সমস্যা নেই। আমি এখনই প্রমাণ করে দিচ্ছি আমার কোনো প্রেমিক নেই, আর আপনি বাজে কথা বলছেন। বলেই রুদ্র সে নাম্বারে ফোন দেয় আর রুদ্রের ফোন বেজে ওঠে। রুদ্র ফোন ধরে বলে, হ্যাঁ জান বলো, আমাকে অনেক মিস করছো আমি জানি।
ছোঁয়া অবাক হয়ে তাকিয়ে, এটা তো আপনার নাম্বার? আমাকে মিথ্যা বললেন কেন যে আমার প্রেমিকের নাম্বার? রেগে গেল ছোঁয়া। আরে আমি তো তোমার প্রেমিক, পুরনো সে প্রেমিক যাকে ভালোবাসার অনুভূতি আগে জাগেনি তোমার, কিন্তু এখন তো জেগেছে তাই না? তার মানে আমি তো তোমার পুরনো প্রেমিক হলাম তাই না? ছোঁয়া মুচকি হেসে সেই দিন রুদ্রকে জড়িয়ে ধরেছিল পুরনো কথা মনে করতেই ছোঁয়া মুখে হাসির রেখা ফুটে উঠল। ফোনের দিকে তাকিয়ে এইসব ভাবতে ভাবতে অলরেডি দুবার ফোন কেটে গিয়েছে। বাস্তবে ফিরল ছোঁয়া, নিজেকে স্বাভাবিক করে আরেকবার ফোন আসতেই ফোন রিসিভ করল। হ্যালো, কি করছো? কিছু না, শুয়ে আছি। আচ্ছা ছোঁয়া, আমার হোয়াইট টি শার্টটা কই? এবার ছোঁয়া রেগে গেল। এই রাতে? এই জন্য ফোন দিয়েছেন আপনি? জানি না কোথায়, খুঁজে দেখেন বলেই ফোন কেটে দিল ছোঁয়া। আপনি কি আমাকে কখনো বুঝবেন না? আমার কত কষ্ট হচ্ছে আপনাকে ছাড়া, আর আপনি কি না? আর কখনো কথা বলবো না আপনার সাথে, কখনো না। এদিকে রুদ্র, আমি জানি জান খুব কষ্ট হচ্ছে তোমার, তবে তোমাকে শক্ত করার জন্যই এসব করছি জান। তোমার গলাটা শোনার জন্য আমার মনটা খুব ছটফট করছিল। আমি যদি তোমাকে বলতাম তবে তুমি অনেক ভেঙে পড়তে। একটু কষ্ট সইতে তোমাকে হবেই, তবে আর বেশি দিন না, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। ছোঁয়ার ছবি দেখতে দেখতেই রুদ্র ঘুমিয়ে পড়ল। আপনি, আপনি, কি হয়েছে? এত সকালে ডাকছ কেন? আপনি 11টা বাজে। কি? লাফ দিয়ে উঠল ছোঁয়া। হ্যাঁ, মামা বলেছে আমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাবে, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হতে বলেছে। আমি যাব না, তোমরা যাও। আপনি, তুমি না গেলে আমি যাব না, কাঁদো কাঁদো গলায়। আচ্ছা, আচ্ছা আমি যাব। আচ্ছা তাইলে তাড়াতাড়ি রেডি হয়ে আসো। আচ্ছা তুমি যাও, আমি আসছি। দোহা যাওয়ার পর ছোঁয়া উঠে ফ্রেশ হয়ে নিল, তারপর নাস্তা করতে বসল। কিরে মা, তোর শরীর ঠিক আছে? হ্যাঁ মামা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া করে সবাই বের হলো। শপিং মলে যে ছোঁয়া এক একটা জিনিস দেখতে লাগলো, বাচ্চাদের খেলনা, বাচ্চাদের জামা, অনেক কিছু। দেখতে দেখতেই ছোঁয়ার চোখ গেল। রুদ্র আর রোজা কি যেন কেনাকাটা করছে আর হাসাহাসি করছে। ছোঁয়া সেদিকে এক পলক তাকিয়ে রইল, তার মানে এই জন্য রুদ্র তাকে মায়ের কাছে রেখে যেতে আপত্তি করল না। ছোঁয়া দাঁড়িয়ে না থেকে ওদের কাছে গেল। বাহ, এই জন্যই কাল আমাকে আম্মুর কাছে রেখে যেতে দ্বিধা করলেন না? ছোঁয়া তুমি? হ্যাঁ আমি ভুল সময়ে এসে গিয়েছি তাই না? সরি, এখন আমার এখান থেকে যাওয়া উচিত। আসলে ছোঁয়া, রোজা কিছু বলতে যাবে, তার আগেই রুদ্র বলে উঠল, ছোঁয়া বাজে কোনো কথা বলবে না। হ্যাঁ আমি তো কথাই বলি, আসলে আমি কিছু বলারই বাকে। আমার কিছু বলার তো কোনো অধিকারই নেই। ছোঁয়া আমার কথা প্লিজ শোনো। ছোঁয়াকে ধরতে যাবে তখনই, আপনি ছুবেন না আমাকে। আমাকে আম্মুর কাছে দিয়ে যে এসব করতে লজ্জা করছে না? আরে ডিভোর্সে ওয়েট তো করতে পারতেন। ঠাস, সবার সামনে ছোঁয়াকে থাপ্পড় দিল রুদ্র, আর ছোঁয়া গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এটা কি করলে রুদ্র? লজ্জা করল না লোকভর্তি মানুষের মাঝে নিজের প্রেগন্যান্ট বউয়ের গায়ে হাত তুলতে? আপনি আর কখনো আমার সাথে কোনো ধরনের যোগাযোগের চেষ্টা করবেন না বলেই ছোঁয়া চলে গেল। রুদ্র, এটা একদম ঠিক করলে না, মেয়েটা কত কষ্ট পেয়েছে। রুদ্র চুপ করে দাঁড়িয়ে ছোঁয়ার চলে যাওয়া দেখছে, আর ছোঁয়া কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। মেয়েটা অনেক অবুঝ রোজা, ওর কথায় কিছু মনে করো না। কিরে মা, কাঁদছিস কেন? কি হয়েছে? কিছু না মামা, চলো বাসায় যাব। আরে এখনই? পেছনে রুদ্রকে দেখেই, আরে রুদ্র বাবা তুমি। ছোঁয়া, ওই দেখ রুদ্র। ভালো আছেন মামা? হ্যাঁ বাবা ভালো আছি। তুমি কাল চলে আসছিলে কেন? আজ আমাদের সাথে চলো। না মামা, আরেকদিন, আজ একটু কাজ আছে। রোজা, এটা ছোঁয়ার মামা। মামা এটা আমার বন্ধু রোজা। ভালো আছো মা? তা রুদ্র, ওকে নিয়েই চলো বাড়িতে। না মামা, আরেকদিন, আজ আমাদের একটু কাজ আছে। মামা তাদের কাজ আছে, জোর করো না, চলো বাসায় যাব। এ কেমন কথা ছোঁয়া? বাবা ছোট মানুষ, ওর কথায় কিছু মনে করো না। তাহলে রোজা মা, একদিন এসো আমাদের বাসায়। আচ্ছা মামা, আসবো। ছোঁয়া আর কিছু না বলে হাঁটতে শুরু করল। এই ছোঁয়া দাঁড়া,
দেখো তো কি হলো মেয়েটার। আচ্ছা বাবা আমি যাই, তোমরা এসো কিন্তু। আচ্ছা মামা। ছোঁয়ার মামা ছোঁয়ার পেছনে যাচ্ছে আর রুদ্র দাঁড়িয়ে আছে সেখানেই। বাসায় এসে বিছানায় অনেকক্ষণ শুয়ে শুয়ে কেঁদেছে ছোঁয়া। আর ওদিকে রুদ্রের ছোঁয়াকে থাপ্পড় মারা নিয়ে অনুশোচনার শেষ নেই। ছটফট ছোঁয়াকে একবার দেখার জন্য রুদ্র আর কিছু না ভেবে ছুটে গেল ছোঁয়ার কাছে। ছোঁয়া বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। হঠাৎ কারো উপস্থিতি অনুভব করে উঠে বসতেই রুদ্র ছোঁয়ার মুখ চেপে ধরল। প্লিজ জান, চিৎকার দিও না, বাসায় বড়রা আছে কি না কি মনে করবে, তুমিও লজ্জায় পড়বে আর আমিও। ছোঁয়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে রুদ্রের দিকে। ইস, কান্নাকাটি করে চোখটাকে একেবারে ফুলিয়ে ফেলেছ। ছোঁয়া জোরে রুদ্রের হাতটা সরিয়ে ফেলল। কেন এসেছেন এখানে, কেন এসেছেন? তখন থাপ্পড় মেরে হয়নি, এখন আবার মারতে এসেছেন? উফ, তুমি বড্ড বেশি কথা বলো। শুধু বেশি কথা না, বেশি ফাও কথা বলো। আমি যা ইচ্ছা তাই বলি, তাতে আপনার কি? বেরিয়ে যান এখান থেকে। যদি না যাই আমি চেঁচাবো। ওকে চেঁচাও, হাজবেন্ড সাথে ওয়াইফ এভাবে চেঁচাবে, ব্যাপারটা কত লজ্জার তাই না? কিন্তু তুমি তো তা বুঝলে না। থাক, আমার কোনো সমস্যা নেই, তুমি তো জানো আমার এমনি লজ্জা কম। আমার রাগ উঠাবেন না, যান এখান থেকে। এই ছোঁয়া, প্লিজ এত রেগে থেকো না, তখনকার জন্য সরি, আমি চাইনি কিন্তু তুমি না বুঝেই। রুদ্র ছোঁয়ার অনেক কাছে চলে এলো, ছোঁয়ার ঘাড়ে নাক ঘষতে ঘষতে। বিশ্বাস করো, তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার চোখে দেখি না আমি। আর তুমি ভাবলে কিভাবে আমি অমন কিছু করতে পারি? রুদ্র, অনেক রাত হয়েছে, যান এখান থেকে। তুমি কি জানো না, একজন স্বামীর তার বউয়ের কাছে আসার জন্য রাত দিন পরোয়া করে না। তার যখন ইচ্ছা সে আসতে পারে। মহান আল্লাহ এই অধিকার একজন স্বামীকে দিয়েছে। ছোঁয়ার অনেক কাছে এসে কথাগুলো বলছে রুদ্র। হ্যাঁ, আর সেই স্বামী যখন নিজের বউকে বাপের বাড়ি ফেলে অন্য মেয়ের সাথে হাসাহাসি করে, ঘুরতে বের হয়, তখন সেটা কি? রুদ্র ছোঁয়ার ঘাড়ের থেকে মুখ সরিয়ে ছোঁয়াকে জড়িয়ে ধরল। তোমাকে কি করে বোঝাই ছোঁয়া? আমাকে কিছু বোঝাতে হবে না। ওকে বোঝাবো না, তবে কাল তোমার সাথে আমার দেখা হচ্ছে করতে। মানে? কেন? তুমি তো আমার সাথে থাকতে চাও না, তবে এই রিলেশনে নিজেকে আটকে রাখতে চাই না, তাই কাল এর একটা হেস্তনেস্ত করেই ছাড়ব। রুদ্র করুণ ভাবে ছোঁয়ার দিকে তাকিয়ে। আমি জানি তুমি অনেক খুশি। তুমি তো এটাই চেয়েছিলে। তাহলে আজ স্বামীর অধিকারে এখানে কেন এসেছেন? বাহরে, এতদিন একটা মেয়ের সাথে থাকলাম, কিছুটা মায়া তো পড়েই গিয়েছে, আর আজকেই তো শেষ দিন, তাই শেষবারের মতো ভাবলাম। ছোঁয়া রুদ্রকে ছেড়ে উঠে দাঁড়ালো। আপনি এত খারাপ রুদ্র, ছি। আরে ছি বলার কি আছে? তোমার জন্য আর কতদিন এভাবে একা কাটাবো? এরপর বিয়ে শাদী করে আবার নতুন করে সব শুরু করতে চাই। মানে? আপনি বিয়েও করছেন? কালকেই? এটা হতে পারে না। কেন পারে না? তুমি দেখো, কালকেই আমার বিয়ে হবে। আর শোনো, আগে থেকে আবার হাউমাউ করে কেঁদে এসব সবাইকে জানিয়ে দিও না। কাল সবাইকে নিয়ে করতে যাবে, আমি সবাইকে সবকিছু বুঝিয়ে বলবো। বলেই রুদ্র বিছানা থেকে উঠে বেরিয়ে গেল। আর ছোঁয়া আগের মতো সেখানেই দাঁড়িয়ে আছে। রুদ্রের বলা কথাগুলো যেন কানে বাজছে ছোঁয়ার। ছোঁয়া যেন আজ নিজেকে বিশ্বাস করতে পারছে না। তাকে পাগলের মতো ভালোবাসার লোকটা কাল থেকে অন্য কারো হয়ে যাচ্ছে, এটা যেন সে মানতেই পারছে না। তার কথা সে ভাবছে না, কিন্তু তার সন্তানের কি হবে? সে কি তবে বাবার আদর পাবে না? বাবার হাত ধরে কখনো চলতে পারবে না? রুদ্র আর রোজাকে বলে, হ্যাঁ রোজা, এই অবস্থায় ওকে প্রেশার দিতে পারবো না আমি। তুমি তো আজ দেখলেই ও কিছু না বুঝেই চিল্লায়, অবুঝের মতো করে। তবে এটা আর বেশি চলতে দেয়া যাবে না। আমি চাই না আমার ছোঁয়া আর আমার সন্তানের কোনো ক্ষতি হোক। ঠিক বলেছ, এসব শেষ হওয়া দরকার। পরের দিন সকালে ফোনের আওয়াজে ঘুম ভাঙল ছোঁয়ার মামার। হ্যালো মামা। ছোঁয়াকে নিয়ে এখনই করতে চলে আসুন, বিশাল গন্ডগোল হয়ে গিয়েছে। কি হয়েছে বাবা? মামা প্রশ্ন করার সময় নেই, আপনি আগে আসুন। আচ্ছা বাবা, আমরা সবাই আসছি। ছোঁয়ার মামা সবাইকে ডেকে এক করল আর সবাইকে নিয়ে করতে রওনা দিল। ছোঁয়া আনমনে বসে আছে,
কারণ সে জানে কি হতে যাচ্ছে। আজ সে তার সন্তানের পিতার থেকে আলাদা হতে যাচ্ছে। রুদ্র একদিন বলেছিল মরণ ছাড়া তার থেকে ছোঁয়াকে কেউ আলাদা করতে পারবে না। ছোঁয়া আর ওর সন্তানকে নিয়ে রুদ্র এক স্বপ্নের ঘর বাঁধবে, যেখানে থাকবে না কোনো ভুল বোঝাবুঝি, থাকবে কোনো রাগ। তবে আজ কি হলো? আজ তারই চোখের সামনে রুদ্র অন্য কারো হয়ে যাবে, তার দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকবে না। ছোঁয়া চোখের কোণে আজ বিন্দু জলগুলো যেন বাধাহীন হতে চাইছে। গাড়ি ব্রেক করতেই বাস্তবে ফিরল ছোঁয়া। সামনে তাকাতেই রুদ্রের দিকে চোখ গেল ছোঁয়ার। রুদ্র আজ ব্লু কালার পাঞ্জাবি পরেছে, ছোঁয়ার পছন্দের কালার। তবে রুদ্র কখনো পাঞ্জাবি পরতে চায় না। আজ হয়তো অন্য কাউকে নিয়ে নতুনভাবে জীবন শুরু করবে, তাই এই পাঞ্জাবিটা পরেছে। তাই বলে ছোঁয়ার পছন্দের কালারটাই কেন পরতে হবে? কালারের কি আকাল পড়েছিল নাকি ছোঁয়াকে দেখাতেই তার পছন্দের কালারের পাঞ্জাবি পরা? রুদ্রের দিকে তাকিয়ে এইসব ভাবছে ছোঁয়া। রুদ্র ছোঁয়ার দিকে তাকালো না, ছোঁয়ার মামার সাথে কথা বলতে ভেতরে গেল। ছোঁয়া আর ছোঁয়ার মাও তাদের সাথে সাথে ভেতরে গেল। মামা, ছোঁয়া এটা কেমন পাগলামি করলো বলেন তো? ওর কথা না ভাবুক দোহার তো একটা ফিউচার আছে, তাই না? কি হয়েছে বাবা? আসলে আম্মু, ছোঁয়া ওর সব সম্পত্তি এতিমখানা দান করে দিয়েছে। আমাকে আমার এক পরিচিত এসব ফোন করে বলেছে, তাই তো আপনাদের সবাইকে ডাকলাম। ততক্ষণে ছোঁয়ার পেছনে রোজা এসে দাঁড়িয়েছে। ছোঁয়া রুদ্রের কথা কিছুই বুঝতে পারছে না। রুদ্র এসব কি বলছে নিজেও জানে না। ছোঁয়া কিছু বলতে যাবে, তখনই রোজা ছোঁয়ার কানে ফিসফিসিয়ে বলল, ছোঁয়া, যা হচ্ছে হতে দাও, কিছু বলো না, একটু পর সব বুঝতে পারবে। মানে, এসব কবে করলো ছোঁয়া, যার জন্য এত বছর ধরে এই দুটো মেয়ে লালন পালন করে বড় করলাম, আর আজকে শুনে সে জিনিসই নাকি অন্য কারো নামে হয়ে গিয়েছে? তার মানে আমার এত বছরের কষ্টের কোনো দাম নেই? ইচ্ছা করছে বাপের মতো এই দুটো মেয়েকেও মেরে ফেলি। ছোঁয়া তার মায়ের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। লালন পালন করেছে মানে, আর বাপের মতো মেরে ফেলি মানে কি? আম্মু, এসব কি বলছো তুমি? এই মেয়ে আম্মু ডাকবি না আমাকে? আমার সব প্ল্যান শেষ করে দিয়ে আম্মু ডাকা হচ্ছে? মা জন্ম দিয়ে মরেছে ভেবেছি তোদের বাপকে বিয়ে করে সম্পত্তির মালিক হব, কিন্তু তোর বড় বোন পালিয়ে যাওয়ার পরে তোর বাপ সে রাতেই ঠিক করল সব সম্পত্তি রুদ্রের নামে করে দেবে, কারণ তোর সাথে রুদ্রের বিয়ে হয়ে গিয়েছিল। আর সেই রাতে তোর বাবা রুদ্রকে এসব বলতে ডাকলো, কত প্ল্যান করে তোর বাপকে মারলাম লোক দিয়ে, আর ফাঁসিয়ে দিলাম রুদ্রকে। এত কিছু করার পর এখন যদি শুনতে হয় সব কিছু অনাথ আর ফকিরদের দান করে দিয়েছিস, তাহলে এত কিছু করার মানে কি দাঁড়ালো? তার মানে তুমি আমার মা না? না, আমি তোর মা না। তোর মা তোরা অনেক ছোট থাকতেই মারা গিয়েছিল। আমার ভাই তোর বাবার ভালো চেনাজানা ছিল, সেইভাবে তোদের দেখাশোনার জন্য তোর বাবা আমাকে বিয়ে করে। আর এটাও জেনে রাখো, তোর এই মামা আমার ভাই না, এটা তোর মরা মায়ের ভাই। মামা, এসব কি সত্যি? তুমি এসব আমাদের বলনি কেন? আমি বলছি ছোঁয়া, তোমার মামা তোমাদের জন্য অনেক করেছেন। তোমার বাবার অবর্তমানে তোমাদের সব সম্পত্তির মালিক তার স্ত্রী মানে তোমার এই মা। আর সেইভাবেই এই মহিলা দিনের পর দিন তোমার মামাকে ভয় দেখিয়েছে যে সে যদি তোমাদের সত্যিটা বলে তবে এই মহিলা তোমাদের জীবিত রাখবে না। আর তোমার বাবাকে মারার বিষয়টাও তোমার মামা জানতো, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না, তাই সে কিছু বলতে পারেনি। তোমাদের বাঁচানোর জন্য এই মহিলা যা বলেছে তাই করেছে। তোমার কাছ থেকে সম্পত্তির সাইন মহিলাকে দিয়ে তোমাদের নিয়ে অনেক দূরে পালিয়ে যেতে চেয়েছিল মামা, কিন্তু এর মাঝে আমি ফিরে আসি তোমার জীবনে। তখন মামা আরো বেশি ভয় পায় যে তোমার সাথে সাথে আমারও না কোনো ক্ষতি করে দেয় এই মহিলা। তোমার মনে আছে ছোঁয়া, তোমাকে নিয়ে তোমার মামা বাড়ি যাওয়ার পর মামা আমাকে কত অল্পতেই বিশ্বাস করে ফেলেছিল। তোমার একটু অবাক বা লাগলেও আমার খুব অবাক লেগেছিল। আমি সেই দিন থেকে সব খোঁজখবর নিতে শুরু করি, আর আমি কিছু টিপস সেট করেছিলাম তোমার বাবার খুনিকে ধরার জন্য। তুমি আমাকে ওইভাবে ছুরি মারার পর আমার সন্দেহ হয়েছিল যে আমার দোহাকে বাঁচাতে যাওয়া, আর ঠিক তখনই তোমার সেখানে উপস্থিতি আর দোহার ছুরি লাগা আমার কাছে মনে হয়েছিল এটা ছিল একটা ফুলপ্রুফ প্ল্যান। তাই আমি আরো ভালোভাবে খোঁজ নিই। মনে আছে তোমার মামা বাড়ি থেকে দোহাকে আর তোমাকে আমি নিয়ে আসার সময় তোমার মামা কত ঘাবড়ে ছিল?
তখন মামাকে দেখে আমার সন্দেহ হয়েছিল, তারপর আমি মামার পেছনেও লোক লাগাই, তারপর আমি যে সত্যিটা জানতে পারি, তা শুনে আমার মাথা পুরোটা এলোমেলো হয়ে যায়। তোমার মামা আর তোমার মায়ের কথার ভয়েস রেকর্ডার, তাতে এই মহিলা বলছিল যে মামা যদি কাউকে কিছু জানাতে চেষ্টা করে তবে দোহাকে মেরে ফেলবে, কারণ দোহা ছোট সম্পত্তির সাথে এখনো ওর কোনো লেনদেন নেই। ছোঁয়া ততক্ষণে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়েছে। রুদ্র আবার বলতে শুরু করল। মামা ভয় পেয়ে গিয়েছিল। এসব শোনার পর আমি মামাকে একদিন সরাসরি কথা বলে এসব জানতে চাই, আর মামা ভয়ে সব বলে দেয় আর কেঁদে কেঁদে আমার কাছে অনুরোধ করে যেন আমি এসব বিষয়ে কোনো বাড়াবাড়ি না করি। আমি মামার কথা রাখি আর গোপনভাবে নিজের কাজ করতে থাকি। আর তোমার যে বোন মানে শোভা পালিয়ে গিয়েছিল, সে তোমার আপন বোন ছিল না, তাকে তোমার বাবা এতিমখানা থেকে এনেছিল, কিন্তু তার বিয়ের দিন এই মহিলা তোমার সেই বোনকে অন্য একটা ছেলের হাতে তুলে দেয়। কারণ মেয়েটাকে তোমার বাবা নিজের মেয়ের মতো ভালোবাসত, আর তার বিয়ের পর তোমাদের সম্পত্তির হাফ শোভার নামে করে দিতে চেয়েছিল। তাই এই মহিলা এই কাজ করেছে। কিন্তু যার হাতে তুলে দিয়েছিল সে ছেলেটা ভালো ছিল, কথা ছিল শোভাকে কিছুদিন রেখে ছেড়ে দিবে, কিন্তু তার আগেই সে ছেলে শোভার প্রেমে পড়ে যায় আর শোভাকে বিয়ে করে নেয়। শোভা তোমাদের সাথে দেখা করতে আসতে চেয়েছিল, কিন্তু মামা ওকে তোমার বাবার মারা যাবার কথা জানায় আর সব ঘটনা জানায়। তাই শোভা আর আসেনি, কিন্তু তোমাদের খবরাখবর রাখে একজন বড় বোনের মতোই। আর তোমার মামা মাঝে মাঝেই ওর সাথে দেখা করতে যায়। এই মহিলা সম্পত্তির জন্য সব করেছে। আমি যখন পুরোটা ক্লিয়ার হয়ে যাই, তখন আমার কাছে কোনো প্রমাণ ছিল না যার ভিত্তিতে আমি তার খেলাপ কোনো তদন্ত করতে পারি। তাই আমিও একটা প্ল্যান করি। আমার অফিসের লোকের সাহায্য নিয়ে সে ভিডিও বানাই, যা শত্রু সেজে তোমাকে পাঠাই। কারণ আমি তোমাকে সরাসরি সব বলতে চাইলে তুমি আগেই ভেঙে পড়তে, আর তার জন্য বড় কোনো ক্ষতিও হতে পারত। তাই আমি ইচ্ছা করে তোমাকে আমার বিরুদ্ধ করি, ভুল বুঝাই। আর আমার প্ল্যান মাফিক তুমি ভুলও বোঝো। তারপর তোমাকে তোমার বাড়ি দিয়ে আসা, আমার তোমাকে ডিভোর্স দেওয়ার কথা, সবই ছিল একটা প্ল্যান। আর সেদিন শপিং মলে আমার আর রোজার যাওয়ার কারণও তুমি ছিলে। সকালে আমি মামাকে বলি তোমাকে নিয়ে আসতে, কারণ আমি এই মহিলাকে বিশ্বাস করাতে চেয়েছি যে তোমার সাথে আমার দূরত্ব বেড়ে যাচ্ছে। আর তোমার শপিং মলে করা সেই সিন ক্রিয়েট করাও চেয়েছিলাম আমি, কারণ আমি দেখছিলাম দূর থেকে এই মহিলা আমাদের দেখছে। কিন্তু তুমি কান্নাকাটি করে নিজের আর আমার সন্তানের ক্ষতি করছিলে, যা আমি মেনে নিতে পারছিলাম না। তাই এই খেলাটা আজই শেষ করার সিদ্ধান্ত নিলাম। আর আমি জানি যে সম্পত্তির জন্য এত কিছু করেছে, সে যখন জানবে সেই সম্পত্তি এখন এতিমখানায় ডোনেট হয়ে গিয়েছে, তখন তার মাথা ঠিক থাকবে না। আর দেখো আজ তাই হলো। এই মহিলা সবার সামনে নিজের দোষ স্বীকার করল। তার মানে এসব প্ল্যান ছিল। আমি তোদের কাউকে ছাড়ব না, চিৎকার করে বলল সেই মহিলা। আপনার আর কাউকে ছাড়া লাগবে না, এখন পুলিশ আপনাকে ছাড়বে না। এত পুলিশ ঘিরে ধরেছে মহিলাকে, আর কারাগারে বন্দি করার জন্য নিয়ে গিয়েছে তাকে। ছোঁয়া বসে বসে কাঁদছে। তাদের সাথে বড় ধোঁকা হবে কখনো ভাবতে পারেনি সে। ছোঁয়া, যা হয়েছে তা হয়েছে, এতে তোমার কোনো দোষ নেই। এখন তোমাকে দোহার খেয়াল রাখতে হবে। ছোঁয়া রুদ্রকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমাকে মাফ করে দিন, আমি আপনাকে অনেক ভুল বুঝেছি, অনেক কষ্ট দিয়েছি। রুদ্র ছোঁয়াকে শক্ত করে ধরে রাখল। আরে তোমরা তাড়াতাড়ি ওঠো, ওদিকে সব রেডি, এখনই তোমাদের বিয়ে হবে। ছোঁয়া মাথা উঠিয়ে জিজ্ঞেস করল, মানে আমাদের বিয়ে? কাল তোমাকে বললাম না আজ আমার বিয়ে? হ্যাঁ আজই তো, তাড়াতাড়ি ওঠো। মানে আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বোকা মেয়ে, আমাদের বিয়ে তো ধর্মীয়ভাবে অনেক আগেই হয়ে গিয়েছিল, কিন্তু রেজিস্ট্রি করে তো হয়নি। তাই আজ সেটাও হয়ে যাবে। ছোঁয়ার মুখে এক চিলতে হাসি। আপনিও না? হ্যাঁ, কি আমি তোমার বর? তাই তো, বলেই রুদ্র ছোঁয়াকে কোলে তুলে নিল। আর ছোঁয়া লজ্জা। তাদের রেজিস্ট্রি হয়ে গেল। রুদ্রের বাবাকে ছোঁয়ার মামা আগেই সব জানিয়ে এলো, তাই তারাও চলে এলো। রোজার সাথে ছোঁয়া খারাপ ব্যবহার করেছে, তার জন্য ও মাফ চেয়ে নিল। 5 মাস পর রুদ্র বাহিরে বসে আছে। আজ ছোঁয়ার ডেলিভারি পেইন উঠেছিল, সাথে সাথেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
রুদ্র বাহিরে বসে আছে, চিন্তায় যেন হাত পা ঠান্ডা হয়ে আসছে। একদিকে নতুন কারো আসার আনন্দ, আরেকদিকে কাউকে হারানোর ভয়। কারণ এ কটা মাস ছোঁয়া বেশ অসুস্থ ছিল আর লাস্ট কটা দিন কিছুই মুখেই দিতে পারত না, তাই রুদ্রের চিন্তা যেন হাজার গুণ বেড়ে গিয়েছিল। আজ যেন ছোঁয়া নিজেই ব্যথায় কাতরিত হচ্ছে না, সাথে সাথে রুদ্রের বুকের ভেতরেও ব্যথা অনুভব হচ্ছে। ওটি থেকে নার্স বেরিয়ে আসলো। স্যার, আপনার ফুটফুটে একটা মেয়ে হয়েছে। রুদ্র দাঁড়িয়ে পড়ল। আর আমার ওয়াইফ? সেও ভালো আছে। কিছুক্ষণ পর তাকে বেডে শিফট করা হবে। সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। কেবিনে চুপ করে শুয়ে আছে ছোঁয়া। রুদ্র আস্তে আস্তে তার পাশে যেয়ে বসল। ছোঁয়ার মুখটা আজ বড় নিষ্পাপ লাগছে। ছোঁয়ার দিকে তাকিয়ে রুদ্র একটা কথাই ভাবছে, আজ যদি ছোঁয়ার কিছু হয়ে যেত তবে সে কিভাবে থাকত। ভেবেই রুদ্রের চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল ছোঁয়ার হাতের ওপরে। ছোঁয়া চোখ মেলেই দেখল রুদ্র পাশে বসে আছে আর চোখ দিয়ে পানি পড়ছে। এই কাঁদছেন কেন? রুদ্র এবার জোরে জোরেই কেঁদে দিল। এই দেখো, বোকার মতো কাঁদছে। আচ্ছা, আমাদের বাবুটা কই, একটু নিয়ে আসেন। তোমার কিছু হলে? চুপ, আমি ঠিক আছি। এই শুনুন না, আমাকে আপনার বুকে নিন প্লিজ। রুদ্র উঠে ছোঁয়াকে শক্ত করে বুকে চেপে ধরল। ভিলেনটা আজ কাঁদছে কেন? যার জন্য ভিলেন হয়েছি তাকে হারানোর ভয়। হ্যাঁ, তাই তো। আমি মরে গেলে অত্যাচার কার ওপরে করতেন, তাই না? রুদ্র ছোঁয়ার মাথাটা উঠিয়ে, আমি অত্যাচার করি? হুম করেন তো, রোমান্টিক অত্যাচার। বলেই ছোঁয়া রুদ্রের ঠোঁট নিজের ঠোঁট দিয়ে দখল করে নিল। এর মাঝেই ওদের বেবিকে নিয়ে সবাই আসলো। ছোঁয়া আর রুদ্র বেশ লজ্জা পেল, কারণ ওরা একে অপরকে জড়িয়েছিল। রোদেলা বাবুকে ছোঁয়ার কোলে দিল, আর ছোঁয়া বাবুর ছোট ছোট হাত পা গুলো দেখতে লাগলো আর বাবুর কপালে একটা চুমু দিল। ভাইয়া, আমার নতুন পুতুল। হুম, লাল গোলাপ আমাদের সবার নতুন পুতুল। রুদ্র আর দোহার কথা শুনে সবাই হেসে দিল। পূর্ণতা পেল ভালোবাসা। রাগ অভিমান ভুলে অবশেষ এক হলো রুদ্র আর ছোঁয়া। সবার জীবনে যেন এমনি ভালোবাসাময় সমাপ্তি হয়।